লিঙ্কগুলো একটু দিয়ে দেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ফাইন্যান্স মেগা ম্যারাথন ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো। শুরুতে একটু জানিয়ে দাও সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড লাইট এভরিথিং ইজ ওকে কিনা একটু জানিয়ে দাও। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে এমডি সাকিব আল হাসান। কেমন আছেন সাকিব আল হাসান? তুমি একটু তামিম ইকবালকেও নিয়ে আসো, ঠিক আছে? লাইভ ক্লাসে মেনশন করে দাও বন্ধুদের। জান্নাতুল নাইম তোহাকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। একটু জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা এবং বন্ধুদের একটু মেনশন করে দাও। ওকে, আমি দেখতে পাচ্ছি তাসরিনা সিজাকে, ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিক আছে স্যার, এভরিথিং ইজ ওকে। আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না, জাস্ট একটু ক্লাসটা একবার শেয়ার এবং বন্ধুদের মেনশন করে দিব, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। ইতিমধ্যে আমি কিন্তু ফাইন্যান্সের অলরেডি দুইটা অধ্যায় প্রায় তোমাদের শেষ করে ফেলেছি। একটা হচ্ছে অধ্যায় 1 আর একটা হচ্ছে অধ্যায় 4। গত ক্লাসে আমি অধ্যায় 4 এর বেসিকটা পড়িয়েছি। আজকে ওইখান থেকে আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করব। তারপর আমরা অন্যান্য অধ্যায়ের বেসিক পড়বো, সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো। ওকে, আমি দেখতে পাচ্ছি রিদওয়ান হককে, কেমন আছেন স্যার? আমি অনেক ভালো রয়েছি। উম্মে নুরি, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া ফেরদৌস মিম, ওয়ালাইকুম আসসালাম। সন্দীপ থেকে দেখছে। সুমাইয়া ফেরদৌস মিম সবসময় আমাদের সাথে সন্দীপ থেকে যুক্ত হয়ে যায়। শেয়ার ডান। তাজদিনা সিজা থ্যাংক ইউ। তানজিনা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। করছি ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। জয়ন্তী দে মেনশন করেছে, ধন্যবাদ। তাহলে একটু আমাকে বলো তো, কালকে যে আমি অধ্যায়টা পড়েছিলাম তোমাদের মনে আছে কিনা? ব্যাংক, বিভিন্ন ব্যাংক হিসেবে আমি তোমাদের চিনেছিলাম, এগুলোকে আরেকটু মনে করিয়ে দিব? 1টা মিনিট রিভিশন দিয়ে দিব নাকি আমরা ডাইরেক্ট এমসিকিউ এবং সিকিউ সলভে যাব? দেখো, চতুর্থ অধ্যায়ে কি কি পড়িয়েছিলাম স্যার গতকালকে? গতকালকে আমরা পড়েছিলাম এই যে ব্যাংক হিসাব পড়েছিলাম, বিভিন্ন প্রকার ব্যাংক হিসাব আমরা চিনেছিলাম। দেখো তো স্যার এগুলো মনে আছে কিনা, নাকি আরেকটু মনে করিয়ে দিব ব্যাংক হিসাবগুলো? ওয়ালাইকুম আসসালাম। এমএসটি মাইশো আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। শেয়ার ডান বলছে তোহা, থ্যাংক ইউ। আতাফা ইবনাত যুক্ত হয়ে গিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে কনফার্ম করতে স্যার এগুলো মনে আছে কিনা তোমাদের? এগুলোকে আমি আরেকবার রিভিশন করে দিব নাকি সিকিউ এবং এমসিকিউ সলভ করব? আমি তোমাদের পড়া দিয়েছিলাম গতকালকে, এগুলো একটু পড়ার জন্য। কত ধরনের ব্যাংক হিসাব আমি অলরেডি পড়িয়ে দিয়েছিলাম এবং তোমাদের আরেকটু পড়া দিয়েছিলাম পড়ার জন্য। জানো স্যার একটু তোমরা পড়েছো কিনা, নাকি আরেকটু রিভিশন করিয়ে দিব? আর একটু পড়ান স্যার, আর একটু পড়াতাম। আর এটা কিভাবে চিনবো আর একটু পড়িয়ে দিব স্যার, বলেন সবাই বলেন। নাকি মনে আছে কালকে পড়াইছি এগুলা? বিভিন্ন প্রকার ব্যাংক হিসাব সম্পর্কে আমরা পড়েছিলাম। দেখো, প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাব কেমনে চিনবো স্যার? চলতি হিসাবে কোনো কি নেই, চলতি হিসাবে কোনো সুদ নেই, এখানে কোনো সুদ দেওয়া হয় না। তারপর চলতি হিসাব হচ্ছে কাদের জন্য উপযোগী? ব্যবসায়ীদের জন্য উপযোগী। আরো চলতি হিসাব কেমনে চিনবো স্যার? যখন ইচ্ছা টাকা রাখবো, যখন ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবো, যখন ইচ্ছা। তাহলে যে হিসাবে সুদ নেই, ব্যবসায়ীদের জন্য যে হিসাব উপযোগী এবং যখন ইচ্ছা আমি টাকা রাখতে পারবো, যখন ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবো, সেটা হচ্ছে আমাদের চলতি হিসাব। পড়েছি স্যার, আবার রিভিশন দিলে ভালো হয়। ঠিক আছে, এবার একটু মনোযোগ দাও, তাহলে রিভিশন দিচ্ছি। তাহলে চলতি হিসাব চ্যানেল উপর বুঝে গেছি স্যার।
এখানে কোনো সুদ দেওয়া হবে না, এটা ব্যবসায়ীদের জন্য উপযোগী এবং যখন ইচ্ছা তখন আমি উত্তোলন করতে পারবো, যখন ইচ্ছা তখন টাকা রাখতে পারবো। এগুলো যখন দেখবো উদ্দীপকে তখন সেটা চলতি হিসাব। সাধারণ চলতি হিসাব মানেই চলতি হিসাব। আর বিশেষ চলতি হিসাব হচ্ছে যেখানে একটু অনেক দিনের জন্য টাকাটা রাখবে এবং সেখানে অল্প পরিমাণে সুদ দিবে, সেটা হচ্ছে স্যার আমাদের বিশেষ চলতি হিসাব। জি স্যার, যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবে আমার সাথে তাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে চলতি হিসাব চেনার উপায় পেয়ে গেছে স্যার, এগুলো দেখলে মনে করবো চলতি হিসাব। এবার আসি সঞ্চয় হিসাব, সেভিংস অ্যাকাউন্ট। সঞ্চয় হিসাব কেমনে চিনবো স্যার? সঞ্চয় হিসাব চেনার উপায় হচ্ছে আমি সপ্তাহে মাত্র 2 বার টাকা উত্তোলন করতে পারবো, সপ্তাহে মাত্র 2 বার টাকা উত্তোলন করতে পারবো এবং আমি এখান থেকে সুদ পাবো, এখান থেকে সুদ পাবো। তাহলে আমি সঞ্চয়ের উদ্দেশ্যে যে হিসাব করবো সঞ্চয় হিসাব, যেখানে 2 বার উত্তোলন করতে পারবো সপ্তাহে এবং এখান থেকে আমি সুদ পাবো, এটা হচ্ছে আমাদের জন্য সঞ্চয় হিসাব। যেটাই সঞ্চয় হিসাব সেটা হচ্ছে সাধারণ সঞ্চয় হিসাব। এরপরে হচ্ছে আমাদের গৃহ সঞ্চয় হিসাব, গৃহ নির্মাণের জন্য। স্কুল সঞ্চয় হিসাব, স্কুল শিক্ষার্থীদের জন্য। এটা হচ্ছে মহিলা সঞ্চয় হিসাব, মহিলাদের জন্য। শ্রমিক সঞ্চয় হিসাব, শ্রমিকদের জন্য। বীমা সঞ্চয় হিসাব, যেখানে সঞ্চয় হিসাবের পাশাপাশি বীমার সুবিধা পাওয়া যায়। এরপর হচ্ছে ডাকঘর সঞ্চয় হিসাব। এতগুলো আসে না, তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে দিবে এটা কোন হিসাব, আনসার হয় সঞ্চয় হিসাব। ঠিক আছে, আনসার কি হয় স্যার? আনসার হয় হচ্ছে সঞ্চয় হিসাব। স্যার ক্লাস কি শেষ? ক্লাস মাত্র শুরু হলো। সিনথিয়া ইসলাম সামিয়া, ক্লাস মাত্র শুরু হয়েছে। আমরা গতকালকের পরে একটু রিভিশন দিয়ে দিচ্ছি এমসিকিউ সিকিউ সলভের আগে। স্থায়ী হিসাব, স্থায়ী হিসাব হচ্ছে যখন আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য 5 বছর 10 বছর 15 বছর এরকমের জন্য রাখবো, ওটা হচ্ছে স্থায়ী হিসাব। ঠিক আছে, যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখবো এবং এই হিসাবে কি দেওয়া হয়, অনেক সুদ দেওয়া হয়। তারপর সাধারণ স্থায়ী হিসাব মানে স্থায়ী হিসাব, বিশেষ মেয়াদে স্থায়ী হিসাব, যখন একটা বিশেষ মেয়াদের জন্য রাখবো এবং আমি মেয়াদ শেষ হওয়ার পরপরই বা মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলতে পারবো, সেটা হচ্ছে বিশেষ মেয়াদে স্থায়ী হিসাব। এরপর ডিপিএস, ডিপিএস হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। যখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি প্রতি মাসে মাসে রাখবো, ধরো এই মাসে 5,000, পরের মাসে 5,000, এর পরের মাসে 5,000, এর পরের মাসে 5,000, নির্দিষ্ট পরিমাণ একটা টাকা যখন আমি প্রতি মাসে মাসে রাখবো সেটা হচ্ছে ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম। কালকে অনেক ভালো করে পড়াইছি, আজকে একদম রিভিশন দিয়ে দিচ্ছি। ঋণ আমানত হিসাব, আমি ব্যাংকে ঋণ নেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট খুলবো, ঋণের টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, এটা হচ্ছে ঋণ আমানত হিসাব। পৌনঃপুনিক আমানত হিসাব, পৌনঃপুনিক আমানত হিসাব কি স্যার? আমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি রাখবো, সেটার মেয়াদ শেষ হলে আবার আমানত রাখবো, সেটার মেয়াদ শেষ হলে পুনরায় আবার আমানত রাখবো। তার মানে বারবার বারবার টাকাটা আমি কি করতে থাকবো, রিনিউ করে করে টাকাটা রাখতে থাকবো, সেটা হচ্ছে পৌনঃপুনিক আমানত হিসাব। অনাবাসিক বহিঃস্থ হিসাব, এটা হচ্ছে যারা বিদেশে অবস্থানরত বাংলাদেশে অ্যাকাউন্ট খুলতে চায়, সেটা হচ্ছে অনাবাসিক বহিঃস্থ হিসাব। যারা বিদেশে আছে কিন্তু বাংলাদেশে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চায়, সেটা হচ্ছে অনাবাসিক বহিঃস্থ হিসাব। তাহলে দেখো চলতি হিসাব চিনলাম, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, বিশেষ অনেকগুলো আমরা কি চিনলাম স্যার, হিসাব চিনলাম। এবার আসি স্যার এই যে হিসাবগুলো থেকে প্রশ্ন কিভাবে হয় একটু দেখি, কারণ চ্যাপ্টার 4 অলরেডি গত ক্লাসে পড়াইছে, আজকে একটু রিভিশন দিয়ে দিলাম। এবার আমাদের হচ্ছে এখান থেকে সিকিউ এমসিকিউ সলভের পালা, তারপর আমরা আরেকটা চ্যাপ্টারে যাব। সবগুলো চ্যাপ্টার আমি তোমাদের করাই দেব, কোনো চিন্তা নেই, সবগুলো চ্যাপ্টারই তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে এবার আমরা স্যার দেখি সিকিউ সলভের জন্য আমরা রেডি কিনা, এটাই পরে পড়াবো। জীবন বীমা, অনেক আমাদের অধ্যায় আছে বীমার মধ্যে। ওকে, দেখি স্যার আমাদের পিডিএফটা কোথায়, আমাদের পিডিএফ কোথায় স্যার? চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়, এটা হচ্ছে অধ্যায় 1, এটা হচ্ছে অধ্যায় 2, এরপর হচ্ছে আমাদের অধ্যায় 4, এই যে অধ্যায় 4, ঠিক আছে, এটা হচ্ছে অধ্যায় 4। দেখি আমরা 3 নাম্বার আর 4 নাম্বার সলভ করবো, সবাই 3 নাম্বার আর 4 নাম্বার দিয়ে আনসার করবা। 3 এবং 4 আমি আনসারগুলো একটু দেখে দিই, কিছু এমসিকিউ সলভ করে। 3 এবং 4, কোন ধরনের গ্রাহক সঞ্চয় হিসাব খুলতে অধিক যৌক্তিক মনে করে? কোন ধরনের গ্রাহক সঞ্চয় হিসাব খুলতে অধিক যৌক্তিক মনে করে? 3 নাম্বার দিয়ে আনসার করো। কৃষক, পণ্য আমদানিকারক, চাকরিজীবী নাকি কায়িক পরিশ্রমী? দ্রুত আনসার করো ফাস্ট। 3 নাম্বার দিয়ে সুপার ফাস্ট আনসার করো, সুপার ফাস্ট। কোন ধরনের গ্রাহক সঞ্চয় হিসাব খুলতে অধিক যৌক্তিক? কৃষক, পণ্য আমদানিকারক, কায়িক পরিশ্রমী নাকি চাকরিজীবী? দ্রুত স্যার, দ্রুত, একটু দ্রুত আনসার করো। কোহিনুর কণা বলছে 3 এর ডি, চাকরিজীবী। বাকিরা জানো ফার্স্ট, দ্রুত আনসার করতে হবে। ওকে, আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে জাহিমা হক অমি, ওয়ালাইকুম আসসালাম।
একটু বাকির আনসার করো দ্রুত, সবার আগে আনসার করতে হবে। কোহিনুর কণার আনসার আমি পেয়ে গেছি, জান্নাতুল নাইম তোহা বলছে 3-এর ডি, চাকরিজীবী। বাকিরা সবাই রেসপন্স করো সবাই, এবং এর ফাঁকে ফাঁকে আমি ক্লাসটা একবার শেয়ার দিয়ে দিই। ওকে, আতাফা ইবনাত বলছে 3-এর ডি। তারপর তুষি বিশ্বাস বলছে 3-এর ঘ, সবাই বলছে 3-এর ডি। তাসরিনা সিজা বলছে 3-এর ডি, কিন্তু জাহির মহাকবি বলছে 3-এর গ, কায়িক পরিশ্রমী। ওকে, সিনথিয়া ইসলাম সামিয়া বলছে 3-এর ডি। ভেরি গুড, সবার আনসার সঠিক হচ্ছে। রাইট আনসার হচ্ছে চাকরিজীবী। চাকরিজীবীদের জন্য সঞ্চয় হিসাবে যুক্তিযুক্ত, কারণ চাকরিজীবীরা কিসের আশা করে? চাকরিজীবীরা তার স্যালারি পাওয়ার পর টাকাগুলো সঞ্চয় করে কিছু সুদের আশায়। 4 নাম্বার, একজন চাকরিজীবী সঞ্চয় হিসাব করলেন কেন? আচ্ছা, উত্তর তো এখানে দেওয়াই ছিল 4 নাম্বারে, এটা তো হলো না। এটার আনসার তো এখানে দেওয়া আছে। একজন চাকরিজীবী সঞ্চয় হিসাব করলেন কেন? ব্যাংক চার্জ কর্তন করা হয় না বলে, স্বল্প হারে সুদ পায় বলে, দিনে যতবার খুশি টাকা উত্তোলনের জন্য, জমা অতিরিক্ত ঋণ পাওয়ার জন্য। বলো 4 নাম্বার, 4 নাম্বারের আনসার বলো স্যার। 4-এর 4, দ্রুত দ্রুত আনসার করো, 4 নাম্বার দিয়ে দ্রুত আনসার করো। নাম্বার 4, খুব ফাস্ট আনসার করতে হবে। ওকে, কোহিনুর বলছে 4-এর বি, ইবনাত বলছে 4-এর বি, অর্পিতা বলছে, অর্পিতা অঙ্কিতা শাহকে মেনশন করেছে, শাহিন সুলতানা 3, নিলয় বোস বলছে ঘ নাম্বার। একজন চাকরিজীবী সঞ্চয় হিসাব কেন খুলে? রাইট আনসার কি স্যার? চাকরিজীবী কিসের জন্য সঞ্চয় হিসাব খুলে? অবশ্যই অবশ্যই স্বল্প হারে সুদ পাওয়ার জন্য। অল্প যাতে সুদ পাওয়া যায় সেজন্য একজন চাকরিজীবী কি করে? সঞ্চয় হিসাব খুলে। সবাই আনসার করার ট্রাই করবা, সবাই সবাই আনসার করার ট্রাই করবা। এরপর এরপর তোমরা 9 নাম্বার আনসার করো। 9 নাম্বার, 9 নাম্বার আনসার করো স্যার। 9 নাম্বার, 9 নাম্বার, ব্যাংক হিসাব করলে আমানতকারী কি বৃদ্ধি পায়? নাগরিক মর্যাদা, সামাজিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা নাকি গ্রাহক মর্যাদা? 9 নাম্বার। ওকে, 9 নাম্বার। অনেকের আনসার দেখতে পাচ্ছি আমি 4-এর। ভেরি গুড 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 গুড, এই যে অনেকে আনসার করতেছে। 9 নাম্বার, ব্যাংক হিসাব করলে আমানতকারী কি বৃদ্ধি পায়? দেখি এটা কে পারে। কোহিনুর কণা বলছে ডি নাম্বার, গ্রাহক মর্যাদা বৃদ্ধি পায়। ওকে, আনসারটা নিলাম। বাকিরা জানাও, বাকিরা আনসার জানাও। 9-এর আনসার। তাসরিনা সিজা বলছে 9-এর ডি, গ্রাহক মর্যাদা বৃদ্ধি পায়। ওকে, তারপর দেখি কার কার উত্তর সঠিক হয়। আতাফা ইবনাত বলছে 9-এর ডি, গ্রাহক মর্যাদা বৃদ্ধি পায়। আচ্ছা, তারপর রিফাত বলছে ক, জান্নাতুল নাইম তোহা বলছে 9-এর ডি, ব্যাংক হিসাব করলে আমানতকারী কি বৃদ্ধি পায়। লিমা ইসলাম বলছে 9-এর ক, ভেরি গুড লিমা। তারপর তুষি বিশ্বাস বলছে 9-এর গ, সাহিন সুলতানা 9-এর বি, উম্মে নুরি 9-এর বি বলছে, নীলয় বোস বলছে 9-এর ঘ। তাহলে কে বলছে বি, কে বলছে ডি? রাইট আনসার হচ্ছে ব্যাংক হিসাব করলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। সামাজিক মর্যাদা কেন? ব্যাংক অ্যাকাউন্ট করলে মনে করে আমরা মানুষ বড় লোক, সামাজিক মর্যাদা বেড়ে যায়। অমুক, আমরা বলি না সমাজে অমুক ভাইয়ের ব্যাংকে 1 কোটি টাকা আছে, ওনার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, ওনার 10টা ব্যাংকে হিসাব আছে। তার মানে ব্যাংক হিসাব করলে আমাদের কি বৃদ্ধি পায়? সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। কয়েকজন ছাড়া কারো উত্তর হয় নাই, কয়েকজন ছাড়া কারো উত্তর হয় নাই, অনেকের উত্তর বলেছে কয়েকজন ছাড়া। 9 নাম্বারের আনসার হচ্ছে আমাদের কি স্যার? সামাজিক মর্যাদা। এবার 10 নম্বরে আসো। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে কি ধরনের সম্পর্ক গড়ে ওঠে? পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় নাকি আর্থিক? 10 নাম্বার দিয়ে আনসার করো, 10 নাম্বার দিয়ে আনসার করো। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে কি ধরনের সম্পর্ক গড়ে ওঠে? বলো স্যার। 10-এর বলছে ডি কোহিনুর কণা, তাজরিনা বলছে 10-এর বি, অনন্যা রয় বলছে 10-এর ডি, তারপর সাইন সুলতানা বলছে 10-এর বি। ওকে, সবাই সবাই একসাথে একসাথে আনসার করো সবাই। 10-এর বি, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক গড়ে ওঠে? আমি এখনো দেখতে পাচ্ছি অনেকের আনসার ভুল হচ্ছে। ইটস অনিক বলছে 10-এর গ, আতাফা ইবনাত 10-এর ডি, তুষি বিশ্বাস 10-এর গ, সিনথিয়া ইসলাম সোমাইয়া বলছে 10-এর ডি। ভেরি গুড। এই যে দেখো, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে আর্থিক সম্পর্ক গড়ে ওঠে। ওর সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই, রাষ্ট্রীয় সম্পর্ক নেই, সামাজিক সম্পর্ক নেই, শুধুমাত্র কি আছে? আর্থিক। ব্যাংকের সাথে আমাদের অর্থের সম্পর্ক, সেজন্য আর্থিক সম্পর্ক গড়ে ওঠে। বুঝতে পারছি স্যার? ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি কিনা? এরপর আসি 12 নাম্বার। দেখি তোমরা 12 নাম্বার আনসার করো। 12 নাম্বার কে পারে দেখি একটু। 12 নাম্বার, কোন হিসাবে ব্যাংক কোনো সুদ প্রদান করে না? 12 নাম্বার, স্থায়ী হিসাব, চলতি হিসাব, সঞ্চয় হিসাব নাকি ডিপিএস? কোথায় কোনো সুদ প্রদান করে না? অলরেডি আমি পড়াইছি, অলরেডি আমি পড়াইছি। 12 নাম্বার আনসার করো। 12 নাম্বার, খুব ফাস্ট আনসার করো, ফাস্ট।
কোহিনুর কণা বলছে 12 এর বি। স্যার আমাকে বলবেন এড কিভাবে বন্ধ করবো, জানি না স্যার। জান্নাতুল নাইম তোহা বলছে 12 এর বি। রিফাত বলছে ক। উম্মে বলছে বি। তারপর হচ্ছে আমাদের এমডি রিফাত বলছে খ। তারপর উম্মে সিমন বলছে 12 এর ক। এমডি রিফাত বলছে ক। তাসরিনা সিজা বলছে বি। আতাফা ইবনাত বলছে 12 এর বি। তুষি বিশ্বাস বি। ইটসনিক বি। ভেরি গুড, সবাই বলছে বি। কোন হিসাবে কোনো সুদ প্রদান করে না, চলতি হিসাবে কোনো সুদ প্রদান করে না। সবার উত্তর রাইট। এরপর আসো, একজন গ্রাহকের জমাতিরিক্ত ঋণ সুবিধা পাওয়ার জন্য কি ধরনের হিসাব খোলা প্রয়োজন? 13 নম্বর দিয়ে আনসার করো। 13 নম্বর দিয়ে আনসার করো। 13 নম্বর, একজন গ্রাহকের জমা অতিরিক্ত ঋণ সুবিধা পাওয়ার জন্য কি ধরনের হিসাব খোলা প্রয়োজন? সাধারণ সঞ্চয় হিসাব, বিশেষ সঞ্চয় হিসাব, চলতি হিসাব নাকি স্থায়ী হিসাব? বলো। 13 নম্বর দিয়ে আনসার করো স্যার। 13 নম্বর। 13 নম্বর দিয়ে, ভেরি গুড। যারা বি বলেছে সবার উত্তর রাইট। 12 নম্বর সবার উত্তর সঠিক হয়েছে, আমি খেয়াল করেছি। 12 নম্বর সবার উত্তর সঠিক হয়েছে। এবার 13 নম্বর আনসার করো। একজন গ্রাহকের জমা অতিরিক্ত ঋণ সুবিধা পাওয়ার জন্য কোনটা দরকার, কোন হিসাব খোলা দরকার সেটা জানাও স্যার। খুব ফাস্ট জানাও, ফাস্ট। ওকে, জান্নাতুল নাইম তোহা বলছে সি। অনিক বলছে 3। লিমা বলছে সি। উম্মে নুরি বলছে 4 এগুলা। তারপর হচ্ছে চৌধুরী হিসাব জাহিমা উমি বলছে। জাহিমা কমির সাফেদ চৌধুরী আমিন বলছে বি 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 স্যার। তাহলে একজন গ্রাহকের জন্য জমা অতিরিক্ত ঋণ পাওয়ার জন্য বি তো রাইট আনসার নয় স্যার। রাইট আনসার কি 13 নাম্বার? 13 এর গ বলছে তুষি বিশ্বাস। ওকে, মোস্ট অফ দা কিন্তু রাইট আনসার দিচ্ছে। রাইট আনসার হচ্ছে চলতি হিসাব। এই যেটা মুছে দিচ্ছে একদম, চলতি হিসাব। একজন গ্রাহকের যদি জমার অতিরিক্ত ঋণ দরকার হয়, ধরো আমার অ্যাকাউন্টে জমা আছে 1 লক্ষ টাকা, আমার ঋণ লাগবে 2 লক্ষ টাকা, তাহলে এটা একমাত্র চলতি হিসাবে দিবে। কারণ চলতি হিসাব হচ্ছে ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ীরা খুব সহজে ঋণ পরিশোধ করে দিতে পারবে, ওদের টাকার ট্রানজাকশন অনেক বেশি, তাই চলতি হিসাবেই ব্যাংক জমা অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। বুঝতে পারছি? যারা 13 সি বলছো সবার আনসার রাইট, বাকিদের আনসার ভুল, বাকিদের আনসার ভুল। এবার আমরা স্যার এর পরবর্তীতে যাই। 16 নম্বর আনসার করো দেখি। 16 নম্বর, সবাই 16 নম্বর আনসার করে দেখি, এটা কে পারে? 16 নম্বর কে পারে দেখি? 16 নম্বর আনসার করো। 16, কোন হিসাব তারিখে এটিএম কার্ড সরবরাহ করা হয় না? সঞ্চয়ী, চলতি, স্থায়ী নাকি বিশেষ চলতি? কোনটা বলো স্যার? 16 নম্বর দিয়ে আনসার করো। 16 নম্বর। 16 নম্বর দিয়ে বলো সবাই একটু, 16 নম্বর দিয়ে আনসার করো। 16 নম্বর। হ্যালো, হ্যাঁ বলো, আমি ক্লাসে আছি তো। ঠিক আছে, ওকে। 16 নাম্বার কোহিনুর কণা বলছে স্যার সি। তাজরিনা বলছে সি। আতাফা ইবনাত বলছে সি। তোহা বলছে সি। মাইশু বলছে সি। বাকিরা, বাকিরা জানাও 16 নাম্বার আনসার কি হবে স্যার? অঙ্কিতা সাহা বলছে সি। নিলয় বোস বলছে 16 4। সিনথিয়া ইসলাম সামিয়া বলছে 16 সি। উমি বলছে আমাদের 16 গ। স্থায়ী হিসাব, ইয়েস। স্থায়ী হিসাবে এটিএম কার্ড সরবরাহ করা হয় না, কারণ স্থায়ী হিসাবে আমি 3 4 5 বছর একটা সময়ের জন্য টাকা রাখতেছি, টাকা তুলতে পারবো না। টাকা তুলতে না পারলে আমাকে এটিএম কার্ড কেন দিবে? এটিএম কার্ড তো টাকা তোলার জন্য, সেজন্য স্থায়ী হিসাবে কি করা হয়? এটিএম কার্ড দেওয়া হয় না। আর এটিএম কার্ডের পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। বুঝতে পারছি স্যার? ভেরি গুড, স্থায়ী হিসাব রাইট আনসার। এই অধ্যায়ে তোমরা এমসিকিউ মোটামুটি ভালোই পারতেছো। এবার দেখি তোমাদের সিকিউ এর কি খবর, তোমাদের সিকিউ এর কি অবস্থা দেখি। আচ্ছা, আর তারপর স্যার এরপর আসে আমরা সিকিউতে। সিকিউ 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 আমাদের সৃজনশীল কোথায়? সৃজনশীল 10, এই যে 1 নাম্বার সৃজনশীল। সবাই ভালো করে সৃজনশীল পড়ো, আনসার যাতে ভুল না হয়, আনসার সঠিক কত হবে? 1 এর গ, জনাব তানভীর ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? জনাব তানভীর ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন দেখি। জনাব তানভীর ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকে একটি হিসাব খুলতে চান। হিসাব খোলার জন্য তাকে সাধারণ আবেদন ফরমের সাথে বিশেষ তথ্য সম্বলিত আরেকটি ফর্ম বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়। দেশে মানি লন্ডারিং আইন প্রবর্তনের পর থেকে এই ধরনের ফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। জনাব তানভীর এমন একটি হিসাব খোলেন যেখানে দিনে যতবার ইচ্ছে ততবার টাকা জমা উত্তোলন করতে পারবেন, প্রয়োজনে জমা অতিরিক্ত ঋণ গ্রহণ করতে পারবেন। বলো জনাব তানভীর কোন ধরনের হিসাব খুলেছেন? ফার্স্ট, তোমাদের সময় যাতে ওয়েস্ট না হয়, আমি খুব তাড়াতাড়ি পড়তেছি কিন্তু তোমাদের সময় যাতে নষ্ট না হয়। বলো 1 এর গ নাম্বার আনসার করো ফার্স্ট। সবাই, সময় নষ্ট করা যাবে না, দ্রুত আনসার করতে হবে স্যার, সময় নষ্ট করা যাবে না, দ্রুত আনসার করো। কোন ধরনের হিসাব খুলেছেন? কোন ধরনের হিসাব?
অলরেডি এখানে বলাই আছে, উত্তর কিন্তু অলরেডি এখানে আছে। কোহিনূর কণা সবার আগে আনসার দিয়েছে চলতি হিসাব। ওকে, দেখি বাকিরা জানো। উদ্দীপক অনেক তথ্য আছে বোঝার জন্য, একদম ইজি, ইনফরমেশন অনেক আছে। ওকে, ইটস অনিক বলছে চলতি, উম্মে সিমন বলছে চলতি, তুষি বলছে চলতি, তৌসিফ মজিদ বলছে চলতি হিসাব, শাহিন সুলতানা, লিমা বলছে, নিলয় বলতেছে, অঙ্কিতা সাহা, জিয়াউর রহমান তানজিদ সবাই বলছে চলতি। ইয়েস। চেনার উপায় কি কি? ব্যবসায়িক প্রয়োজনে, ব্যবসায়ীদের জন্য কোন হিসাব? চলতি হিসাব। যতবার খুঁজে টাকা তুলতে পারে চলতি হিসাব। জমাতে একটি ঋণ পাওয়া যায় চলতি হিসাব। সবগুলো চলতি হিসাবের বৈশিষ্ট্য, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে কি চলতি হিসাব। আচ্ছা, এখানে একটা ফর্মের কথা বলছে, ফর্মটা কি বলতো? বিশেষ তথ্য সংবলিত ফর্মটি জালিয়াতি অপরাধীদের কার্যকর ভূমিকা রাখে। ফর্মটার নাম কি বলো? এখানে একটাই ফর্ম আছে, সেটাই আনসার হয়, সেটা কি ফর্ম বলো? ইয়েস, কোহিনূর কণা অলরেডি আনসার দিয়ে দিয়েছে, বলছে কেওয়াইসি ফর্ম। বাকিরা বলো। এখানে একটা ফর্মের কথা বলা হয়েছে, এটা কোন ধরনের ফর্ম? গ নাম্বারে জিজ্ঞেস করেছে, এটা কোন ধরনের ফর্ম? কেওয়াইসি ফর্ম। তোহা বলছে কেওয়াইসি ফর্ম, ভেরি গুড। কেওয়াইসি ফর্মের কথা বলা হয়েছে। কেওয়াইসি ফর্মের পূর্ণরূপ কি? নো ইউর কাস্টমার, তোমার কাস্টমারকে চেনো, নো ইউর কাস্টমার, ভেরি গুড। ইয়াসমিন আক্তার বলতেছে কেওয়াইসি, তাওসিফ মজিদ বলতে কেওয়াইসি, ভেরি গুড, সবার আনসার রাইট, সবার আনসার রাইট, কেওয়াইসি ফর্ম, ভেরি গুড। এরপর আমরা আমাদের আরেকটা সিকিউ সলভ করি এখান থেকে। এই যে এটা 6 নাম্বারটা, 6 নাম্বার আনসার করি আমরা সবাই। 6 নাম্বার দেখো, গ নাম্বারে কি বলেছে? উদ্দীপকে মিসেস জোহরা প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব করেছেন? মিসেস জোহরা একটি কলেজে অধ্যাপনা করেন, তিনি বেতন থেকে কিছু পরিমাণ অর্থ মাঝে মাঝে তার ব্যাংক হিসাব জমা করেন। কয়েক বছর পর তিনি ব্যাংক হিসাবে জমানো টাকাগুলো একত্র অন্য একটি ব্যাংক হিসাবে আরো লাভজনক খাতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে রাখা যায় কিনা তা ভাবলেন। সেই মোতাবেক তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করলেন, ব্যাংক একটি বেশি লাভে ব্যাংক হিসাবে জমা রাখার পরামর্শ দিলেন। মিসেস জোহরার প্রথমে কোন ধরনের? প্রথমে উনি ওনার স্যালারি থেকে কিছু টাকা জমা রাখেন, তাহলে এটা কোন ধরনের হিসাব? প্রথমেরটা গ নাম্বার, শেষেরটা গ নাম্বার আনসার হবে। তাহলে প্রথমেরটা আনসার করো, প্রথমেরটা কোন ধরনের হিসাব বলো? মিসেস জোহরার প্রথমটা কোন ধরনের হিসাব? দ্রুত আনসার করেন স্যার, দ্রুত, ফাস্ট। কোহিনূর কণা বলছে সঞ্চয় হিসাব। বাকিরা বলো স্যার। মাইশা বলছে সঞ্চয় হিসাব, ইয়াসমিন আক্তার বলছে সঞ্চয় হিসাব, নীলয় ঘোষ বলছে সঞ্চয় হিসাব। আচ্ছা, আতাফা ইবনাত বলছে স্থায়ী হিসাব। আমি গ নাম্বার জিজ্ঞেস করেছি, অনলি গ নাম্বার। প্রথমে কোন ধরনের হিসাব খুলেছেন? প্রথমে হিসাব খুলেছেন হচ্ছে সঞ্চয় হিসাব, রাইট আনসার। যারা যারা আচ্ছা স্যার বানানটা ঠিকভাবে লিখতে পারতেছেন, ইংরেজিতে লিখে দিবা SONCHOY, সঞ্চয়ী হয়ে যাবে আর কি, আমি বুঝে নিব। সঞ্চয়ী, ওই যে বলে না কেমন আসা, ভালো আসা, এরকম বুঝে নিব সঞ্চয়ী, ঠিক আছে? ভেরি গুড, সঞ্চয় হিসাব রাইট আনসার। গ নাম্বার দ্বিতীয় পর্যায়ের হিসাবটা কি বলতো? একদম ইজি, যেখান থেকে বেশি লাভজনক এবং দীর্ঘমেয়াদের জন্য রাখবে, 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য। এরপরটা বলো স্যার, এরপরটা, ভেরি গুড, ভেরি গুড। বোর্ডে লেখা পিনা, বোর্ডে লেখা যাচ্ছে না। এরপরটা হচ্ছে কি স্যার? গ নাম্বার হচ্ছে রাইট আনসার দাও। গ নাম্বার কি হিসাব? গ নাম্বার হচ্ছে স্থায়ী হিসাব। কেমনে চিনলাম? দীর্ঘমেয়াদের ভিত্তিতে রাখতেছে। ওয়াও, এই অধ্যায় তোমরা সবাই পারতেছো, আমি বুঝে গেছি। এই অধ্যায় তোমরা পারবা, এই অধ্যায় তোমরা পারবা। কেমন আসান। এরপর আমরা আরেকটা অধ্যায় চলে যাই স্যার। কেমন আসান, ভালো আসান, কেমন আসা, ভালো আসা, সঞ্চয়ী, স্থায়ী। কিবোর্ডে টাইপ করতে না পারলে এভাবে লিখে দিব, আমরা বুঝে নিব। কেমন আসান মানে কেমন আছো, এগুলো স্যার আমরা কষ্ট হলে বুঝে নিব। এরপর আসি, আমরা ইতিমধ্যে 2টা অধ্যায় শেষ করেছি, অধ্যায় 1, অধ্যায় 4। আরেকটা অধ্যায় শেষ করে দিই, একদম সহজ একটা অধ্যায়, একদম সহজ একটা অধ্যায় তোমাদের শেষ করিয়ে দিচ্ছি। সর্বোচ্চ 5 মিনিট লাগবে আমার, 5 মিনিট, এর বেশি লাগবে না। সেটা কোনটা স্যার? সেটা হচ্ছে আমাদের এই যে ইলেকট্রনিক আধুনিক ব্যাংকিং, নবম অধ্যায়। বলো তো এই অধ্যায় থেকে প্রশ্ন কোথা থেকে আসে? তোমরা নিজেরাই জানবে এই অধ্যায় থেকে প্রশ্ন কোথা থেকে আসে, ঠিক আছে স্যার? এই যে তৌসিফ মজিদ লিখছে স্থায়ী হিসাব, ঠিক আছে স্যার, ঠিক আছে তৌসিফ, তোমার আনসার রাইট। হেবর, বলো তো এই অধ্যায়ে প্রশ্ন কোথা থেকে আসে? ইলেকট্রনিক আধুনিক ব্যাংকিং সবচেয়ে সহজ অধ্যায়। এই অধ্যায়ে প্রশ্ন আনসার আছে, এগুলো হচ্ছে কি জানো? ডেবিট কার্ড, ডেবিট কার্ড, এরপর হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং। এই অধ্যায়ের প্রশ্নের আনসার হচ্ছে এগুলাই। তোমাকে জিজ্ঞেস করবে উদ্দীপক একটা কার্ড ইউজ করে, যে কার্ড থেকে টাকা তোলা যায়,
যে কার্ড থেকে ব্যাংক জমা থেকে টাকা তোলা যায় সেগুলা ডেবিট ক্রেডিট এটিএম এগুলা থেকে আসে। জি স্যার, কার্ড থেকে। এখানের আনসার মানে কার্ড। তাহলে ডেবিট কার্ড কেমনে চিনবো স্যার? ডেবিট কার্ড চেনার উপায় কি? ডেবিট কার্ড হচ্ছে টাকা উত্তোলনও করতে পারবো, টাকা জমাও রাখতে পারবো। ক্রেডিট কার্ড হচ্ছে অ্যাকাউন্টের থেকে বেশি টাকা তুলতে পারবো। অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকলে আমি 2 লক্ষ টাকা তুলতে পারবো লিমিট অনুযায়ী। তার মানে জমা অতিরিক্ত টাকা তোলা যায় ক্রেডিট কার্ড থেকে। এটিএম কার্ড, অটোমেটেড টেলার মেশিন, এই দুইটাই তো এটিএম কার্ডের মধ্যে পড়ে। তারপর মোবাইল ব্যাংকিং, মোবাইল অ্যাপস এর মাধ্যমে যে কোনো সময় আমরা যে কোনো কিছু কি করতে পারি? যে কোনো সময় যে কোনো কিছুই আমরা ট্রান্সফার করতে পারি। ইয়েস, তোমরা জানো এখান থেকে প্রশ্ন কি আসে। ইয়েস স্যার, তোমরা জানো এখান থেকে অলরেডি প্রশ্ন কি কি আসে। তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট সলভে চলে যাই। এই যে ইলেকট্রনিক সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্মার্ট কার্ড, অনেক ধরনের কার্ড আছে। এসএমএস ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এই ব্যাংকিং, ওই ব্যাংকিং, তোমরা অলরেডি জানো এখান থেকে প্রশ্ন কোথা থেকে আসে। এই যে ডেবিট কার্ডের সেবাগুলো একটু দেখে নাও। কার্ড ব্যবহারের জন্য প্রাপ্ত ফি, শান্ত ব্যবহার ফি, তারপর পরিশোধ বিলের উপর প্রাপ্ত বার্তার মাধ্যমে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানে আয় বাড়ানো, বিভিন্ন কাজের লেনদেনের খরচ কমিয়ে ব্যয় সংকোচ করা, নগদ টাকা চাই। ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে ডেবিট কার্ড ব্যবহৃত হয়। এগুলো আমরা জানি স্যার। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইস্যু করে। ওকে, আর সময় নষ্ট না করি, তাহলে আমরা অধ্যায় 9 চলে যাই। আমরা দ্রুত অধ্যায় 9 চলে যাই। ঠিক আছে স্যার, আমরা সময় নষ্ট না করে দ্রুত অধ্যায় 9 চলে যাই। দেখি অধ্যায় থেকে পারো কিনা তোমরা। এমসিকিউ সিকিউ। নবম অধ্যায়, আমাদের টার্গেট হচ্ছে নবম অধ্যায়, খুব সহজে তাড়াতাড়ি শেষ করে ফেলি। নবম অধ্যায়, এরপর চ্যাকেটটা পড়বো আরো সহজ। দেখি 4 আর 5 নাম্বার আনসার করো তোমরা। 4 নাম্বার আর 5 নাম্বার আনসার করো। 4 নাম্বার আর 5 নাম্বার আনসার করো। ওকে, রেডি? ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হবে উত্তম কেন? কেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হবে উত্তম, বলো। ওকে, কোহিনুর কণা ধন্যবাদ, আমাদের একদম সংজ্ঞা সহ দিয়ে দিচ্ছে। সিকিউএম সেগুলো করাবেন না স্যার 2 অধ্যায়ের? অলরেডি 2টা অধ্যায় শেষ করেছি, এখন 3 নম্বর অধ্যায় আছে, সবগুলো সিকিউএম সিকিউ করাবো। মনোযোগ দাও অর্পিতা, মনোযোগ দাও। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হবে উত্তম কেন? 4 নাম্বার দিয়ে আনসার করো। জমা দিতে ঋণ সুবিধা পাওয়া যায়, 24 ঘন্টা টাকা ওঠানো যায়, অনলাইন ব্যাংকিং সুবিধা পাওয়া যায়, মালামাল কিনতে ব্যবহার করা হয়। বলো 4 এর আনসার কি স্যার? দ্রুত দ্রুত 4 নাম্বার, দ্রুত 4 নাম্বার দিয়ে আনসার করো। বন্ধুদের একটু মেনশন করে দাও। একটু কষ্ট হলেও আমাদের স্যারদের কথা একটু শোনো, বন্ধুদের মেনশন করে দাও, একটু নিজের ক্লাসরুমে একটু শেয়ার করে দাও, কলেজ গ্রুপে থাকলে ওখানে দিয়ে দাও। ঠিক আছে? নিলয় বোস বলছে 4 এর ক, কোহিনুর কণা ক, শাহিন সুলতানা কিছু বলে নাই, জাহিন নাইম তোহা ক বলছে, উম্মে সিমন বলছে ক, লিমা ইসলাম বলছে ক, সবাই বলছে ক, রিয়াদ আব্দুল্লাহ রিয়াদ, আতাফা ইবনাত, সাদিয়া আক্তার, স্বর্ণা, শাহিন সুলতানা, রাইট আনসার, সবার উত্তর রাইট। জমা অতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়, এটা হচ্ছে ক্রেডিট কার্ড থেকে। সুইফটের কার্যক্রম শুরু হয় কত সালে এটা বলো? 1970, 73, 72 নাকি 90? 5 নাম্বার দিয়ে আনসার করো। 5 নাম্বার দিয়ে আনসার করো দ্রুত। প্রতিটা এমসিকিউ 5 সেকেন্ড সময়, অনলি 5 সেকেন্ড। গুড, ভেরি গুড। 4 নাম্বার আনসার হইছে। তোহা বলছে 5 এর খ, আতাফা ইবনাত বলছে 5 এর বি। 4 নাম্বার অলরেডি সবার হয়েছে। 5 নাম্বার দিয়ে আনসার করো। আব্দুল্লাহ রিয়াদ বলছে 5 এর খ, 1973। ওকে, বাকিরা জানাও। সুইফট এর কার্যক্রম শুরু হয় কত সালে? সুইফট, সুইফট আনসার করো। সুইফট, সবাই বলছে খ নাম্বার। নুসরাত সাইমা বলছে খ, লিমা ইসলাম, ইয়াসমিন আক্তার, সবাই বলছে খ নাম্বার। তাহলে সুইফটের কার্যক্রম শুরু হয় কত সালে স্যার? সবার উত্তর রাইট, 1973 সালে। 1973 সালে সুইফটের কার্যক্রম শুরু হয়। ভেরি গুড। তোমরা রাইট আনসার দিলে আসলে অনেক ভালো লাগে। তোমরা যখন রাইট আনসার দাও অনেক ভালো লাগে। এরপর 7 নাম্বার আনসার করো। 7 নাম্বার, সুইফট কি? সুইফট কি? সুইফট 7 নাম্বার দিয়ে আনসার করো। সুইফট কি? 7 নাম্বার। সুইফট কি একটি ব্যাংকিং সংস্থা, ক্রেডিট রেটিং সংস্থা, পরিশোধ পদ্ধতি নাকি আন্তর্জাতিক সংস্থা? বলো সুইফট কি? একটু ফাস্ট আনসার করো সুইফটের ক্ষেত্রে। হোয়াট ইজ সুইফট? সুইফট কি? ওকে, জান্নাতুল্লাহ তোহা বলছে 7 এর গ, কোহিনুর কণা বলছে 7 এর গ, একটা আন্তর্জাতিক ব্যাংক বলছে। ওকে,
বাকিরা লিমা ইসলাম বলছে গ, এমটি এমএসটি, ইয়াসমিন আক্তার বলছে 7 এর গ। ওকে, ফার্স্ট 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 5 সেকেন্ডের মধ্যে আনসার করে 7 সি দেখে বলছি স্যার, এগুলো কোনো কথা? সিনথিয়া ইসলাম সামিয়া দেখে ফেলছো, এগুলো কোনো কথা? অঙ্কিতা শাহ বলছে সি, মরিয়ম বলছে ডি। কে বলছে সি, কে বলছে ডি? রাইট আনসার হচ্ছে সি। সুইফট একটি পরিশোধ পদ্ধতি, সুইফটের মাধ্যমে পরিশোধ করা হয়। সুইফট একটি পরিশোধ পদ্ধতি, দেখে নাও এগুলো আসবে, এটা পরীক্ষা আসার মতো একটা এমসিকিউ, আসলে সুন্দর করে দাগাই দিবা। সুইফট একটি পরিশোধ পদ্ধতি, ভুল করা যাবে না, ভুল করলে সমস্যা, কপালে দুঃখ আছে, ভুল করলে কপালে দুঃখ আছে। দেখি 9 নাম্বার পারো কিনা। 9 নাম্বার, 9 নাম্বার স্যার, নাম্বার 9, নাম্বার 9, কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, গ্রামীণ ব্যাংক নাকি ডাচ বাংলা ব্যাংক? দেখি 9 নাম্বার দিয়ে আনসার করো। 9 নাম্বার, নাম্বার 9, নাম্বার 9, কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? কমন কোয়েশ্চন স্যার, কমন কমন একদম কমন। উম্মে সিমন বলছে ডাচ বাংলা ব্যাংক। অনন্যা রয় বলছে 9 এর সি। ওকে, নুসরাত সাইমা বলছে 9 এর সি। ফার্স্ট, অনেক দ্রুত অনেক দ্রুত। নাজমা সুলতানা বলছে 9 এর এ। ওকে, কে বলছে এ, কে বলছে সি? দেখা যাক রাইট উত্তর কে দিতে পারে। রাইট সঠিক উত্তর যে দিতে পারবে সে জিতে যাবে 1 কোটি টাকা। অর্পিতা বলছে 9 এর গ, অনিক বলছে 9 এর সি। যে রাইট উত্তর দিবে সে জিতে যাবে 1 কোটি টাকা, ওই যে অমিতাভ বচ্চনের মতো, কন বেনেগা কারোরপতি। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি সবাই উত্তর দিচ্ছে সি নাম্বার, এবং রাইট আনসার হচ্ছে সি, ডাচ বাংলা ব্যাংক। যেহেতু সবাই জিতছো তাহলে এতগুলো টাকা দিতে পারবো না, কেউ জিতবা না, কে পাবা না, ঠিক আছে, কে পাবা না। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড হচ্ছে রাইট আনসার। টাকা কইছে আর টাকা নাই, কে পাবা না। এরপর 11 নাম্বার আনসার করো তো স্যার। 11 নাম্বার, 11 নাম্বার যে পাবে সে পাবে, তাকে দিব টাকা, সে কিন্তু টাকা পাবে। কোনটি ব্যাংকিং সেবার মধ্যে পড়ে না? মোবাইল ব্যাংকিং, চেকের মাধ্যমে ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, কার্ডের মাধ্যমে ব্যাংকিং। 11 নাম্বার দেখি কে পারে, দেখি 11 নাম্বার কে পারে স্যার। সত্যি কি দিবেন স্যার টাকাগুলো? হ্যাঁ দিব, তোহা দিব, তুমি ক্লাসের পর বলিও। সবাইরে দেন, সবাইরে দিতে গেলে 40-50 কোটি টাকা চলে যাবে। 11 নাম্বার, 11 নাম্বার, 11 নাম্বার উম্মে সিমন বলছে 11 এর খ। কোনটি ব্যাংকিং এর মধ্যে পড়ে না স্যার? কোনটা পড়ে না? কোনটা টাকা দেন ভাই, টাকা দেন, টাকা দেন। 11 নাম্বার রাইট আনসার করো, টাকা পাবা, টাকা পাবা। টাকা দিয়ে কি করবা? তোমাদের এখন লাগতেছে এ প্লাস, তোমাদের লাগতেছে কমন এমসিকিউ, তুমি টাকা দিয়ে কি করবা? ওকে, সবাই বলতেছে, ফাহামিদা ফারিয়া বলছে 11 এর বি, কিরণ বলছে 11 এর বি, উম্মে নুরি বলছে 11 এর বি। কালকে নিশ্চয়ই পড়ালেখা পেয়েছে, লাইভ করতে এসে সবাই কোটিপতি। নিলয় বোস, হ্যাঁ ওকে, 11 এর বি। সবাই 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 রাগ করিও না, সবাই আনসার করো, সবাই টাকা পাবা। ইয়েস, চেকের মাধ্যমে ব্যাংকিং, এটা তো অনলাইনের মধ্যে পড়ে না, এটা তো চেক দিচ্ছি, এটা অনলাইন, এটা অনলাইন, এটা অনলাইন, তার মানে এটাই হচ্ছে পড়ে না। রাইট আনসার হচ্ছে চেকের মাধ্যমে ব্যাংকিং। সবাই জিতেছো, যেহেতু সবাই জিতে গেছো তাহলে আবার টাকা পাবা না, সবাই জিতলে টাকা পাবা না, ঠিক আছে। এরপর দেখি স্যার একটা কঠিন থেকে এমসিকিউ ধরেন না, একটা কঠিন থেকে ধরেন যেটার জন্য পুরস্কার পাইতে পারি। 16 নাম্বার, কে হবে আজকের কোটিপতি? 16 নাম্বার আনসার করো। পিনের পূর্ণরূপ কি? পাবলিক আইডেন্টিফিকেশন নাম্বার, প্রাইভেট আইডেন্টিফিকেশন নাম্বার, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার নাকি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার? 16 নাম্বার, দেখে আজকের কোটিপতি কে হবে? 16 নাম্বার, জাহিম হক অমিত না স্যার, টাকাও লাগে, ঠিক আছে, টাকা পাওয়া, টাকা পাওয়ার জন্য সঠিক পিনটা তো বলো, পিন সঠিক বললে না টাকা পাবা, ঠিক আছে, নাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেই না সঠিক পিন ছাড়া। বলো স্যার বলো। নুসরাত সাইমা বলছে 16 এর গ নাম্বার, কোহিনুর কণা বলছে গ, ইটস অনিক বলছে বি। ভেরি গুড অনিক। বাকিরা অঙ্কিতা শাহ বলছে 16 সি নাম্বার। সঠিক পিন বলতে না পারলে টাকা পাবা না, পিন সঠিক করলে টাকা পাবা। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের পিন বলে দিব, যাও তোমরা ঢুকিও, ঢুকে দেখবো এখানে মাইনাসে চলতেছে, মাইনাস, ব্যাংক অ্যাকাউন্টে মাইনাস 100 টাকা চলতেছে, ঠিক আছে, আমি পিন দিয়ে দিব একদম ব্যাংক অ্যাকাউন্টে সহ। ভেরি গুড, সবাই বলতেছে গ, ইয়েস, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, রাইট আনসার গ নাম্বার, ঠিক আছে, ভেরি গুড, সবার আনসার রাইট হয়েছে। ওয়াও, তোমাদের তো আটকানো যাচ্ছে না কোনো এমসিকিউতে, তোমাদের তো কোনো এমসিকিউতে আটকানো যাচ্ছে না। ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবে স্যার, কোনো সমস্যা নাই। এবার সৃজনশীল আসি, এবার সৃজনশীল আসি, দেখি তোমরা সৃজনশীল পারো কিনা, দেখা যাক সৃজনশীলে কি অবস্থা তোমাদের। 4 নাম্বার জনাব শাহিন, দেখো তো 4 নাম্বার আনসার করতে পারো কিনা। 4 নাম্বার,
গ নাম্বার আমাকে জিজ্ঞেস করেছে উদ্দীপকের আরমানের প্রথম কার্ডটা কোন ধরনের। জনাব শাহিনের বাবা সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন, হঠাৎ তার বাবার রাতে অসুস্থ হয়ে পড়লে তার মা 25,000 টাকার প্রয়োজন হয়। শাহিন তার বন্ধু আরমানের কাছে টাকা ধার চাইলে সে টাকা দিতে পারেনি, সে তখন একটা প্লাস্টিক কার্ডের সাহায্যে কাছের ছোট ঘর থেকে উক্ত টাকা সংগ্রহ করে। ইদানিং আরমানের বিবির সময় অতিরিক্ত টাকার প্রয়োজন পড়েছে। আচ্ছা আরমানের বিবির আচ্ছা আরমানের বিভিন্ন সময় অতিরিক্ত টাকা প্রয়োজন পড়েছে, তাই সে ব্যাংক থেকে একটা নতুন কার্ড সংগ্রহ করেছে, এতে তার খরচ কিছুটা বাড়লেও সুবিধা বেশি পাচ্ছে। উদ্দীপক আরমানের প্রথম কার্ড, এখানে প্রথম কার্ড গ, এরপর একটা হচ্ছে গ। তোমরা প্রথম কার্ডের আনসার করো। প্রথম কার্ডটা কোন ধরনের কার্ড? বলো প্রথম কার্ডটা কোন ধরনের কার্ড? প্রথম কার্ডটা কোন ধরনের কার্ড? তোমাদের একদম ডেবিট কার্ড সহ দেখিয়ে দিব, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দেখিয়ে দিব। এই যে দেখো একদম ব্যাংক অ্যাকাউন্ট, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, এটার পিন সহ দিয়ে দিব, তুমি নিজে ঢুকতে পারবা, দেখবা যে এখানে মাইনাস চলতেছে, মাইনাস 100 টাকা চলতেছে। ঠিক আছে, আমার পিন দিয়ে দিব এখন। এটার আনসার কি হবে বলো? সবাই বলছে ডেবিট কার্ড, ডেবিট কার্ড। গ নাম্বার আনসার কি স্যার? গ নাম্বার আনসার হচ্ছে ডেবিট কার্ড, কারণ আমি ডেবিট কার্ডে টাকা তুলতে পারবো। ঠিক আছে, বিপদে পড়ছি, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল, ডেবিট কার্ডে তুলতে পারবো। ডেবিট কার্ড দেখতে কি এরকম হয় স্যার? একদম লাইভ এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে। এই যে ডেবিট কার্ড দেখতে এরকম হয়। ঠিক আছে, আশা করি সবাই চেনো ডেবিট কার্ড, এখানে কিছু নাই যদিও। এবার আসি গ নাম্বার, ইদানিং আরমানের বিভিন্ন সময় অতিরিক্ত টাকার প্রয়োজন পড়ে, তাই ব্যাংক থেকে একটা নতুন কার্ড, তার যত টাকা আছে তার চেয়ে বেশি টাকা তুলতে পারবে। এবার গ নাম্বার বলো কোন কার্ড? গ নাম্বার বলো, গ নাম্বার কোন কার্ড বলো? গ নাম্বার আরমানের দ্বিতীয় কার্ডটি কোন ধরনের কার্ড বলো? ফার্স্ট। সেকেন্ডটা হচ্ছে বলতেছে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড। পরেরটা ক্রেডিট কার্ড বলতেছে সবাই, দেখি বাকিরা বলো। পরেরটা ক্রেডিট কার্ড। ইয়েস স্যার, এখানে যত প্রশ্ন হয় সবগুলো আনসার হয় ডেবিট কার্ড না হয় ক্রেডিট কার্ড, তোমরা বুঝে গেছো অলরেডি। তো এই অধ্যায়ে আর সময় নষ্ট করে লাভ নাই। এই অধ্যায়ে গ নাম্বার হচ্ছে ডেবিট কার্ড, গ নাম্বার হচ্ছে ক্রেডিট কার্ড। এই অধ্যায়টা তোমরা পারবা, ইজিলি পারবা। সো সময় নষ্ট কেন হচ্ছে স্যার? আমরা আরেকটা অধ্যায়ে চলে যাই। 3টা অধ্যায় পড়লাম আশা করি, প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, নবম অধ্যায়। এরপর আমরা আমাদের আরেকটা অধ্যায়ে যাই। আরেকটা অধ্যায় স্যার কোনটা যাওয়া যায়? দ্বিতীয় অধ্যায় পড়ি, যেখানে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি শিখতে হবে। এগুলো না পারলে সমস্যা, এগুলো না পারলে তুমি দেখবা যে পারতেছো না। ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিতে যাই। দ্বিতীয় অধ্যায়ের পক্ষে কে কে আছো হাত তোলো। দ্বিতীয় অধ্যায়ের পক্ষে কে কে আছো হাত তোলো স্যার। দ্বিতীয় অধ্যায় আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে এই যে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে কোথা থেকে প্রশ্ন আসে স্যার? এবার একটু বলো। কেন্দ্রীয় ব্যাংক স্যার কার্ডটা দেখাই উপকার করছে। কিরণ, আমার ব্যাংকে 100 টাকা আছে, এগুলো যদি কোথাও যায় তাহলে আমি তোকে পাইছি। ঠিক আছে, আমার ব্যাংকে টাকা যদি কোথাও যায় তাহলে আমি কিরণকে পাইছি, তোমরা সবাই সাক্ষী। ঠিক আছে, ও যদি হ্যাক করে বা কোনো কিছু করে, ওকে পাইছি আমি। তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে কোথা থেকে প্রশ্ন আসে স্যার? এবং এখান থেকে কয়টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে? এখান থেকে 2টা সিকিউর সম্ভাবনা আছে, 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে। এবং এখান থেকে প্রশ্ন কোথা থেকে আসে? ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আছে 9টা, ওই 9টা থেকে 4-5টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো পড়লে আমার এই অধ্যায় ক্লিয়ার। এই অধ্যায় থেকে আমি যে কোনো জায়গা থেকে কি করতে পারবো? আনসার করতে পারবো। পিন দিলে না টাকা যাবে স্যার? পিন এখানে টাকাই তো নেই, পিন দিয়ে কি করবা? চিত্র আসলে আঁকি দিব। হ্যাঁ, যদি ডেবিট কার্ডে চিত্র আসে আঁকি দিও, আমার একটা আঁকি দিও। ঠিক আছে, পিন দিয়ে দিব। তাহলে এবার আসি স্যার কেন্দ্রীয় ব্যাংকের আমরা মূল জায়গায় চলে যাই, যেখান থেকে প্রশ্ন হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক মূল জায়গায় ফিরে আসেন স্যার। যাচ্ছে গা মূল জায়গায়, কেন্দ্রীয় ব্যাংক। এই যে কেন্দ্রীয় ব্যাংক, এই 9টা নীতি আমি তোমাকে এত সহজভাবে শিখিয়ে দিব যা তুমি আগেও শিখো নাই, আমার বিশ্বাস। এটাকে দেখো, ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, বরাদ্দকরণ নীতি, প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা, ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ। টোটাল 9টা নীতি আছে স্যার, সবগুলো শিখতে হবে, সবগুলো জানতে হবে। তোমাকে আমি যা যা দাগাই দিচ্ছি এগুলো পড়লে পরীক্ষা হবে। এই 3টা মাস্ট পড়বা, এই 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর এটা পড়বা, বরাদ্দকরণ নীতি, এটা ইম্পর্টেন্ট। তারপর জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর এটা পড়লে হবে। টোটাল 6টা নীতি দেখবা যে এগুলোর বাইরে আসে না, এগুলাই সবচেয়ে বেশি আসে। তবে সবগুলো আমি শিখাবো, এগুলার বাইরে আর আসে না। ঠিক আছে, রেডি? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী থেকে বেশি আসে। আচ্ছা, ঋণ নিয়ন্ত্রণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংক? এটা বেশি আসে। ঋণ নিয়ন্ত্রণের শেষ আশ্রয়স্থল হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে আমরা সবাই জানি। বলতো কেন্দ্রীয় ব্যাংকের 5টা কাজ বলো। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলন করে, নোট প্রচলন করে, বাণিজ্যিক ব্যাংকদের ঋণ নিয়ন্ত্রণ করে, সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। ঠিক আছে, নিকাশ ঘরের দায়িত্ব পালন করে, অনেক কিছু করে কেন্দ্রীয় ব্যাংক।
ঠিক আছে স্যার। স্যার পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমি পেজে আপলোড করে দিব। তাহলে তোমরা রেডি কিনা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শেখার জন্য? একটা একটা পদ্ধতি ক্লিয়ার করব, কোনো কথা বলবো না, আমি যা বলবো শুনবা, একটা একটা পদ্ধতি ক্লিয়ার হবে। প্রথমে আসি, তোমাকে সৃজনশীলে দিবে, ক নাম্বারে দিবে ব্যাংক হার নীতি কাকে বলে। এগুলো মুখস্থ করতে হয় না? না, এগুলো মুখস্থ করতে হয় না, টেকনিক্যালি আনসার করা যায়। দেখো তো, আমি তো মুখস্থ করি নাই, আমি ইন্টারে মুখস্থ করি না, এখনো মুখস্থ করি না, আমি কিভাবে বানাই লিখি দেখো। ধরো আমাকে প্রশ্ন করছে ব্যাংক হার নীতি কাকে বলে, আমি কিভাবে শুরুতে লিখবো, সব সিস্টেম সেম থাকবে, জাস্ট মাঝখানে একটু চেঞ্জ করে দিব। যেমন দেখো, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য ব্যাংক হার হ্রাস বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে ব্যাংক হার নীতি বলে। কাকে বলে? হয়ে গেছে, এখান থেকে লিখে ফেলছি। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার হ্রাস বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে ব্যাংক হার নীতি বলে। বুঝে গেছি কাকে বলা হয়ে গেছে? ইয়েস স্যার, কাকে বলা হয়ে গেছে, কাকে বলে হয়ে গেছে। স্যার আপনাকে একবার চকবাজার দেখছিলাম। আচ্ছা, চকবাজার তো দেখবাই, কারণ আমি চকবাজারে থাকি সারাদিন, এই কোচিং থেকে কোচিং, এই কোচিং থেকে কোচিং, এখানে ক্লাস নিতে থাকি। তাহলে স্যার ব্যাংক হার নীতি কাকে বলে আমরা পাইছি। এবার ব্যাংক হার নীতির কাজ কি, কিভাবে চিনবো যে ব্যাংক হার নীতি, সেটা শিখতে হবে না? ইয়েস, শিখতে হবে। প্রথমে চিন্তা করো, আমাদের মানুষের হাতে টাকা বেশি চলে আসছে, মানুষের হাতে টাকা বেশি চলে আসছে, এই যে মানুষের হাতে টাকা বেশি চলে আসছে, মানুষ বেশি বেশি টাকা খরচ করতেছে। মানুষ এত টাকা কোথায় পাইছে? নিশ্চয়ই বাণিজ্যিক ব্যাংক বেশি বেশি ঋণ দিচ্ছে, সেজন্য মানুষের হাতে বেশি টাকা চলে আসছে। সো মানুষ কি করছে? বেশি বেশি টাকা খরচ করতেছে, চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ার ফলে বাজারে জিনিসের দাম বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক খেয়াল করছে যে বাণিজ্যিক ব্যাংক বেশি বেশি ঋণ দিচ্ছে, যার কারণে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। এখন বাণিজ্যিক ব্যাংক কি করলো? এটাকে কন্ট্রোলে আনার জন্য একটা করলো। দেখো, প্রথমেই ব্যাংক 10% হারে ঋণ দিত। 10% হারে ঋণ দিলে প্রায় প্রচুর ঋণ নিচ্ছে, মানুষ ঋণ বেশি নিচ্ছে, মানুষ ঋণ বেশি নিচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংক কি করলো? বাণিজ্যিক ব্যাংকে বললো ঋণের হার 20% করে দাও। এখন দেখবা যে মানুষ ঋণ কম নিচ্ছে, এখন মানুষ ঋণ কি নিচ্ছে? কম নিচ্ছে। তার মানে সুদের হার, ব্যাংক হার বাড়িয়ে দেওয়ার কারণে মানুষ ঋণ কম নিচ্ছে। এই যে ব্যাংক হার বাড়িয়ে দেওয়ার ফলে মানুষ ঋণ কম নিচ্ছে, ঋণ কন্ট্রোলে চলে আসছে, এটা হচ্ছে ব্যাংক হার নীতি। যেখানে সুদের হার হ্রাস বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করা হয়, এটা হচ্ছে ব্যাংক হার নীতি। তাহলে আমি যখন উদ্দীপক দেখবো সুদের হার বাড়াই দিচ্ছে অথবা কমাই দিচ্ছে, এইভাবে ঋণ নিয়ন্ত্রণ করতেছে, চোখ বন্ধ করে, সেটা হচ্ছে ব্যাংক হার নীতি। বুঝছো? ক্লিয়ার? বলো তো বুঝছো কিনা ব্যাংক হার নীতি? সবাই বলো, একদম ক্রিস্টাল ক্লিয়ার বলো। ব্যাংকের সুদের হার হ্রাস বৃদ্ধি করার কারণে, ব্যাংকের সুদের হার হ্রাস বৃদ্ধি করার কারণে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে ব্যাংক হার নীতি বলে। আমি যখন দেখবো উদ্দীপকের সুদের হার কমাচ্ছে বাড়াচ্ছে, তাহলে সেটা হচ্ছে ব্যাংক হার নীতি। দ্রুত বলো স্যার, দ্রুত। হ্যাঁ স্যার, বুঝছি। স্যার এডমিশনের ক্লাস নিবে না? জি স্যার, এডমিশনের ক্লাস নিব, সব জায়গায় ক্লাস নিব, পড়ালেখাতেই তো আছি, সব জায়গায় ক্লাস নিই। ওকে, হ্যাঁ বলেছে হাসমির, বলছে বুঝেছি স্যার। সাইবা হাসমির, শাহাদাত হোসেন নিউজ বলছে হ্যাঁ স্যার। বাকিরা বলো বুঝছি স্যার, বুঝছি বুঝছি বুঝছি। ওকে, তাহলে একটা নীতি শেষ, একটা নীতি আমরা বুঝে গেছি, ব্যাংক হার নীতি শেষ। এবার আসো 2 নম্বর নীতি। আবার চিন্তা করো, মানুষের হাতে টাকা বেড়ে গেছে, বাণিজ্যিক ব্যাংক বেশি বেশি ঋণ দিচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। সেম ঘটনা আবার। এখন কেন্দ্রীয় ব্যাংক কি করতেছে দেখো, বাণিজ্যিক ব্যাংকের হাতে যেহেতু টাকা বেশি চলে আসছে, এখানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, তাহলে বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকা বেশি চলে আসছে না, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক কি করছে? খোলা বাজারে সিকিউরিটিজ বন্ড বিক্রয় করা শুরু করছে। কি বিক্রয় করা শুরু করছে? বন্ড, সিকিউরিটিজ, ডিবেঞ্চার, ঋণপত্র, এগুলো বিক্রি করা শুরু করছে। ঠিক আছে, ঋণপত্র, তাহলে এগুলো বিক্রয় করতেছে এবং বাণিজ্যিক ব্যাংকে বলতেছে তোমরা এগুলো কিনে নাও, জনগণকে বলতেছে তোমরা এগুলো কিনে নাও, এগুলো কিনে নিলে তুমি অনেক সুদ পাবা। তো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কথা অনুযায়ী এগুলো কিনে নিছে। এগুলো কিনে নেওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে আসছে। তার মানে বাণিজ্যিক ব্যাংক এখন আর ঋণ দিতে পারবে না, কারণ টাকা কার হাতে চলে আসছে? কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে ঋণ কম দিতে না পারলে বাজারে ঋণ কমে যাবে, মানুষের হাতে টাকা কমে যাবে, মুদ্রাস্ফীতি কন্ট্রোলে চলে আসবে। তার মানে স্যার কেন্দ্রীয় ব্যাংক বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র, শেয়ার ইত্যাদি বিক্রির মাধ্যমে যখন বাণিজ্যিক ব্যাংকের টাকা নিজের হাতে নিয়ে আসে, বাণিজ্যিক ব্যাংকের টাকাগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকের হাতে নিয়ে আসে, সেটা হচ্ছে খোলাবাজার নীতি। আমি উদ্দীপক দেখে চিনব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র বিক্রি করতেছে, বাণিজ্যিক ব্যাংক কিনতেছে এবং টাকাগুলো ওর হাতে চলে যাচ্ছে, এটা হচ্ছে খোলাবাজার নীতি। বুঝছি? এবার জানাও এটা বুঝছো কিনা।
যা যা মুখের কথা শুনতেছো এগুলো উদ্দীপকে পাবা, এগুলোই বোর্ড কোয়েশ্চেন, এগুলোই আসে, এর বাইরে আসে না। এটা ক্লিয়ার কিনা বলো স্যার? এইগুলো দেখে চিনবা, বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র বাজারে বিক্রি করতেছে, বাণিজ্যিক ব্যাংক কিনে নিচ্ছে, টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের খোলা বাজার নীতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু কমেন্টে জানাও ক্লিয়ার স্যার, জি স্যার, ওকে। এই যে তোমরা যখন বলো স্যার বুঝছি, আর তখন শান্তি লাগে, চিল্লাই চিল্লাই যে পড়াচ্ছে, ওরা বসতেছে, পরীক্ষা ভালো করবে, এটাই তো শান্তি, আর কি লাগে স্যার? তন্নি দে, উমেশ, ইমন, অর্পিতা, জি স্যার বুঝছি। তাহলে দুইটা নীতি গেল। জমার হার পরিবর্তন নীতি, 3 নাম্বার নীতিতে আসো। জমার হার পরিবর্তন, সেম ঘটনাটা আবার আমার মতো চিন্তা করো, একদম আমার মতো চিন্তা করো, একদম ইজি হয়ে যাবে। তুমি আমার মতো চিন্তা করলে দেখবা যে আনসার একদম ইজি। বাণিজ্যিক ব্যাংক আবার বেশি বেশি ঋণ দিচ্ছে, মানুষের হাতে বেশি টাকা চলে আসছে, মানুষ বেশি বেশি পণ্য কিনতেছে, চাহিদা বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হয়েছে। তো এটাকে তো কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কেন্দ্রীয় ব্যাংক এটা খেয়াল করছে। কেন্দ্রীয় ব্যাংক এখন কি করতেছে, বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকাগুলো নিজের হাতে নিয়ে আসতে চাচ্ছে। সেজন্য বাণিজ্যিক ব্যাংক আগে মনে করো 10% রিজার্ভ, 10% টাকা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ রাখতো, 10% টাকা রিজার্ভ রাখতো। ধরো না 10% হচ্ছে 1000 কোটি টাকা রিজার্ভ রাখতো, রিজার্ভ রাখতে হয়। তো এখন কেন্দ্রীয় ব্যাংক বলতেছে এখন 10% রাখলে হবে না, 30% রিজার্ভ রাখতে হবে। কয় পার্সেন্ট? 30%। তার মানে এটা 10% থেকে 30% করে দিছে। তো বাণিজ্যিক ব্যাংকের হাতে যে টাকাগুলো ছিল এগুলো আবার কার হাতে চলে গেছে? কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে গেছে। তো বাণিজ্যিক ব্যাংক এখন ঋণ দিতে পারবে না, বাজারে ঋণ কমে যাবে, মানুষের হাতে টাকা কমে যাবে, মুদ্রাস্ফীতি কন্ট্রোলে চলে আসবে। তাহলে দেখো জমার হার চেঞ্জ করে দিছে, তার মানে জমার হার হ্রাস বৃদ্ধি করার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে জমার হার পরিবর্তন নীতি বলে। আগে জমা রাখতে হতো 10%, এখন জমা রাখতে হচ্ছে 30%। কে বাড়াই দিছে? কেন্দ্রীয় ব্যাংক। কেন? ওর টাকাগুলো ওর কাছে নিয়ে আসার জন্য। তাহলে জমার হার নীতি বুঝছো কিনা? যখন রিজার্ভ হার বাড়িয়ে দেয় সেটা হচ্ছে জমার হার নীতি। আর কাকে বলে কেমনে লিখবা? কেন্দ্রীয় ব্যাংক জমার হার হ্রাস বৃদ্ধির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে জমার হার নীতি পরিবর্তন নীতি বলে। বুঝছো কিনা এবার বলো স্যার? জমার হার পরিবর্তন নীতি ক্লিয়ার? জমার হার পরিবর্তন নীতি ক্লিয়ার স্যার? বলো আবার। জমার হার পরিবর্তন নীতি চিহ্ন হচ্ছে এই যে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হারটা বাড়াই দিবে, জমার হারটা বাড়াই দিবে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য। 3টা নীতি ক্লিয়ার? ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। ব্যাংক হার মানে সুদের হার হ্রাস বৃদ্ধি করবে, ব্যাংক হার নীতি। খোলা বাজার নীতি হচ্ছে শেয়ার বাজারে বন্ড, সিকিউরিটি, ঋণপত্র বিক্রি করবে। জমার হার মানে রিজার্ভ হার বাড়াই দিবে। আশা করি বুঝে গেছি স্যার, ক্লিয়ার স্যার? ও আচ্ছা, জি স্যার বুঝছি। আর একটা পয়েন্ট বলছে, ভালো কথা। জমার হার নীতি চেনার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে কি লেখা থাকবে? সিআরআর এবং এসএলআর লেখা থাকবে উদ্দীপকে। সিআরআর এবং এসএলআর লেখা থাকলে সেটাও জমার হার নীতি। ভেরি গুড, এটা মনে করে দিছো। সিআরআর এবং এসএলআর লেখা থাকলে সেটাও জমার হার নীতি। উদ্দীপকে যদি তুমি দেখো সিআরআর এবং এসএলআর, চোখ বন্ধ করে সেটাও জমার হার নীতি। অথবা তুমি যদি দেখো রিজার্ভ রেট বাড়াচ্ছে কমাচ্ছে, সেটাও জমার হার নীতি। ঠিক আছে? সিআরআর এর পুনর কি স্যার? সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। জি স্যার বুঝে গেছি। 3টা শেষ। এবার পরবর্তীতে আসি, এখানে আসে বরাদ্দকরণ নীতি। সেম আবার আমার মতো চিন্তা করো, মানুষের হাতে টাকা বেশি চলে আসছে, বাণিজ্যিক ব্যাংক বেশি ঋণ দিচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। এখন কি করব স্যার? এখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করা ট্রাই করতেছে। এখন কেন্দ্রীয় ব্যাংক বরাদ্দ করে দিছে যে তুমি বিভিন্ন খাত লিখে দিছে, বিভিন্ন খাতে ঋণ দেওয়ার জন্য বলে দিছে যে কৃষি খাতে ঋণ দিবা তোমরা, কৃষি খাতে ঋণ দিবা, শিক্ষা খাতে ঋণ দিবা, আর কি কি খাত আছে বলো? কৃষি খাত, শিক্ষা খাত, চিকিৎসা খাত, এগুলাতে কত পার্সেন্ট ঋণ দিবে সেগুলো বলে দিছে। তার মানে কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন খাত বরাদ্দ করে দেয়, কৃষি খাতে 20%, শিক্ষা খাতে 50%, চিকিৎসা খাতে 30%, যখন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাতে কতটুকু ঋণ দিবে সেটা নির্দিষ্ট করে দেয়, তাহলে সেটা হচ্ছে বরাদ্দকরণ নীতি। এই যে দেখো বিভিন্ন খাত নির্দিষ্ট করে দিছে, কৃষি খাত, শিল্প খাত, চিকিৎসা খাত, এই যে আরেকটা অ্যাড করতে পারি শিল্প খাত। কোথায় কতটুকু ঋণ দিবে যখন খাত নির্ধারণ করে দিবে, সেটা হচ্ছে বরাদ্দকরণ নীতি। আমি এর বাইরে যেতে পারবো না, এর বাইরে গেলে কেন্দ্রীয় ব্যাংক শাস্তি দিবে। বুঝছো? বরাদ্দকরণ নীতি মানে অনেকগুলো খাত বরাদ্দ করে দিবে। উদ্দীপকে তুমি দেখবা বিভিন্ন খাত বরাদ্দ করে দিলে সেটা হচ্ছে বরাদ্দকরণ নীতি। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? আশা করি পাবো। বুঝে গেছি বরাদ্দকরণ নীতি।
তাই না স্যার? বরাদ্দকরণ নীতি বুঝছি না? এবার আসি, মুছে দিই তাহলে। প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, এবার এটাতে আসি। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কথা যদি না শোনে, ধরো কেন্দ্রীয় ব্যাংক অর্ডার দিছে, বাণিজ্যিক ব্যাংক কথা যদি না শোনে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে শাস্তি দিবে, সেটাকে বলা হয় প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা। যখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে শাস্তি দিবে, বাণিজ্যিক ব্যাংক কথা না শুনলে, নির্দেশনা না শুনলে, সেটা হচ্ছে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা। শাস্তি কি কি দিবে শুনে নাও। নিকাশ ঘরের সুবিধা বন্ধ করে দিবে, সুদের হার বাড়াই দিবে, বাণিজ্যিক ব্যাংক তো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদের হার বাড়াই দিবে, বিল পুনঃবাট্টাকরণ অফ করে দিবে, বিল পুনঃবাট্টাকরণ করে দিবে না, ঠিক আছে? তাহলে সুদের হার বাড়াই দিবে, নিকাশ ঘরের সুবিধা অফ করে দিবে, বিল পুনঃবাট্টাকরণ করে দিবে না, ঋণও দিবে না। তাহলে এগুলো হচ্ছে শাস্তি দিবে। কথা না শুনলে শাস্তি দিলে সেটা হচ্ছে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা। আর শাস্তিগুলো যা বলছে এগুলো লিখে দিবা। নিকাশ ঘরের সুবিধা অফ করে দিবে, বিল পুনঃবাট্টাকরণ করে দিবে না, সুদের হার বাড়াই দিবে, ঋণ দিবে না, ঠিক আছে স্যার? এরপর আসি, এটাও গেল, এটাও গেল। জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন, এটাও পরীক্ষা অনেক বেশি আসে। জামানতি ঋণ, তুমি যখন ঋণ নিতে যাবা তোমাকে জামানত রাখতে হবে। জামানত মানে কি? আমি যদি ঋণ নিতে যাই, এটা আমার সম্পত্তি, এটা বন্ধক রাখতে হবে, এটা বন্ধক রেখে আমাকে টাকা দিবে। সো আমাকে জমি ঘর বাড়ি এগুলো বন্ধক রেখে টাকা দিবে। প্রথমে যখন আমি 100 টাকার সম্পত্তি রাখতাম, এই যে এখানে আমি লিখে হচ্ছে সম্পত্তি, দেখো কত সুন্দর করে বুঝে দিচ্ছি, এখানে সম্পত্তি আর এখানে হচ্ছে ঋণ, ঠিক আছে? যখন আমি 100 টাকার সম্পত্তি দিতাম, সম্পত্তি জমা রাখতাম, তখন আমাকে 75 টাকা ঋণ দিত। ধরে নাও 100 টাকার সম্পত্তি জমা রাখলে 75 টাকা ঋণ দিত। এই অবস্থায় মানুষ প্রচুর ঋণ নিচ্ছে, মানুষের এত টাকা বেড়ে গেছে না, এরকম তো হতে দেওয়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংক এটা খেয়াল করছে এবং ওরা কি করছে, কেন্দ্রীয় ব্যাংক বলছে 100 টাকার সম্পত্তি জমা রাখলে আপনি এখন 25 টাকা ঋণ পাবেন। কি রে, আগে 100 টাকা সম্পত্তি রাখলে 75 টাকা ঋণ দিত, এখন 100 টাকা রাখলে সম্পত্তি 25 টাকা ঋণ দিচ্ছে কেন? ঋণ যাতে মানুষ কম নেই সেজন্য। তাহলে এটাকে বলে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। আগে 100 টাকা দিলে 75% ঋণ দিত, এখন 100 টাকা সম্পত্তি রাখলে 25% ঋণ কমাই দিছে। এটাকে বলে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন, তাই না স্যার? বুঝছো? ইয়েস। বন্ধক, তাহলে বন্ধকের রেট যখন কমাই দেয় বা বাড়াই দেয়, সেটা হচ্ছে জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন। 100 টাকা জামানত রাখলে 75 টাকা ঋণ পেতাম, এখন 100 টাকা রাখলে 25 টাকা ঋণ পাচ্ছি, কারণ ঋণ কম কম নেওয়ার জন্য এটা করে দিছে। এটা হচ্ছে জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন। আশা করি এটা বুঝে গেছো, ঠিক আছে? এরপর আসি, এটা শেষ, এটাও শেষ, মুখস্থ করতে হবে না স্যার, কনসেপ্ট বুঝলে না। নৈতিক প্ররোচনা, নৈতিক প্ররোচনা কেমনে চিনবো স্যার? এখন বাণিজ্যিক ব্যাংক এই সবগুলো ট্রাই করছে, এই সবগুলো ট্রাই করে যদি কাজ না হয়, এখন বোঝানোর ট্রাই করবো। আমরা তোমাদের বোঝাই না, একটু ভালো করে পড়ো, একটু ভালো করে পড়লে ভালো হবে, অনেক ভালো কিছু করতে পারবা। তাহলে এখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বোঝাচ্ছে, নৈতিক প্ররোচনা দিচ্ছে, এখানে এখানে ঋণ দিও না, এখানে ঋণ দিলে সমস্যা হচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় ঋণ কম দাও। তারপর যেগুলো ইলিগেল ওয়ে আছে ওইখানে ঋণ দিবা না, অবৈধ কোনো জায়গায় বিনিয়োগ করবা না, এখানে ব্যবসা খাতে বেশি ঋণ দিবা না। তার মানে বোঝাচ্ছে নৈতিকভাবে, অসৎ উপায়ে অনেক জায়গায় ঋণ দিবা না, ব্ল্যাক মানি যেখানে আছে সেখানে ঋণ দিবা না। তার মানে যখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বোঝায় নৈতিক প্ররোচনার মাধ্যমে, সেটা হচ্ছে নৈতিক প্ররোচনা পদ্ধতি, মোটিভেট করে আর কি, এখানে এখানে না দিলে ভালো হবে, ঠিক আছে? তারপর প্রচারণা পদ্ধতি, কেন্দ্রীয় ব্যাংক এখন প্রচারণা করবে, মাইকিং করবে, টিভিতে দিবে, নিউজ পেপারে দিবে, ম্যাগাজিনে দিবে, বুলেটিনে দিবে যে আপনারা বেশি বেশি ঋণ নেবেন না, বেশি বেশি ঋণ নিলে এই সমস্যা হচ্ছে, দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, আপনারা ঋণ নেবেন না, ঋণ খেলাপি করবেন না, অপ্রয়োজনীয় ঋণ নেবেন না, ঠিক আছে? বেশি বেশি ক্রয় করবেন না। যখন কেন্দ্রীয় ব্যাংক প্রচারণা করে মাইকের মাধ্যমে, টিভির মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে, তখন সেটা হচ্ছে প্রচারণা পদ্ধতি। তারপর আসে সর্বশেষ ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ। ভোগ্য ঋণ মানে কি? আমার যদি টিভি লাগে আমি ঋণ নিতে পারবো, আমার যদি ফ্রিজ লাগে আমি ঋণ নিতে পারবো। তাহলে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এগুলোর জন্য ঋণ দেয়, এগুলো হচ্ছে ভোগ্য পণ্য। এগুলোর জন্য যখন ঋণ নিচ্ছি, আমি বেশি বেশি জিনিস কেনা শুরু করছি, আমার বাসার 4-5টা এসি লাগাই ফেলছি, 2-3টা টিভি, 3-4টা ফ্রিজ, কেন? ঋণ পাচ্ছি, নিতে থাকি, কিনতে থাকি। এটার কারণে কিন্তু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আবার মানুষ বেশি বেশি কিনতেছে, বেশি বেশি টাকা হয়ে যাচ্ছে, যার কারণে ভোগ্য ঋণ, আগে মনে করো ভোগ্য ঋণ দিত 20%, এখন ভোগ্য ঋণ দিচ্ছে হচ্ছে 5%, তার মানে ভোগ্য ঋণটা কমাই দিছে। তাহলে এটাকে বলে ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ। শেষ।
সকল পদ্ধতি শেষ। ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার, বরাদ্দকরণ, প্রত্যক্ষ, জামানতি ঋণ, নৈতিক প্ররোচনা, প্রচারণা, বকগণিত শেষ। বুঝতে পারছি? বুঝছো কিনা? বুঝছো? পুরা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি একদম শেষ করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আশা করি আর কোনো সমস্যা নেই। আর তোমাদের বলছে কোথা থেকে বেশি আসবে, ব্যাংক হার, খোলাবাজার, জমার হার, বরাদ্দকরণ, জামানতি ঋণ, বকগণিত ঋণ। এই 6টা ভালো করে পড়বা, দেখবা যে এগুলা থেকে প্রশ্ন আসে। আশা করি ক্লিয়ার, সবাই বুঝছো যারা লাইভে রয়েছ। আমি সর্বোচ্চ চেষ্টা করছি সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার সলভে আসো স্যার, এবার সলভে আসো, আমরা সলভ করিব, দেখি কতটুকু পারো। রেডি? আশা করি সবাই রেডি স্যার। তাহলে আমরা যাই আমাদের সলভিং এ চলে যাই, ফাইন্যান্স দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। রেডি হয়ে বসো সবাই, সকল পদ্ধতি বোঝানো শেষ। কুলজা সিমসিম, তাড়াতাড়ি চলে আয়, সময় নষ্ট করা যাবে না। স্টুডেন্টদের প্রতিটা সময় অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। দুই নাম্বার আনসার করো, 2 নাম্বার, 2 নাম্বার আনসার করো স্যার, 2 নাম্বার। নোট ও মুদ্রা প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের কি ধরনের কার্যাবলী? সাধারণ, সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংক নাকি উন্নয়ন ব্যাংক? বলো কোন ধরনের কার্যাবলী, বলো তো। আর তোমরা কথা বলিও না, আনসার করো, আনসারে চলে আসো, আর কথা বলিও না, অহেতুক সময় নষ্ট করিও না। নোট ও মুদ্রা প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের কার্যাবলী? সাধারণ কার্যাবলী, সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্য ব্যাংকের কার্যাবলী নাকি উন্নয়ন সংক্রান্ত কার্যাবলী? 2 নাম্বার আনসার করো, 2 নাম্বার। অর্পিতা বলছে 2 এর ক, শাহিন সুলতানা ক, কোহিনুর ক, উম্মে শিমন বলছে 2 এর ক, ভেরি গুড। সাইবা হাসমির বলছে 2 এর ক। আরো ফাস্ট ফাস্ট ফাস্ট, আরো দ্রুত আনসার করতে হবে, দ্রুত দ্রুত। ইয়েস, তন্নি দে, নুসরাত জাহান, সিনথিয়া ইসলাম, সামিয়া, ভেরি গুড। এটা হচ্ছে সাধারণ কার্যাবলী। নোট ও মুদ্রা প্রচলন হচ্ছে সাধারণ কার্যাবলী। গুড। তারপর এরপর দেখে 4 আর 5 আনসার করো তোমরা, 4 আর 5, 4 নাম্বার আর 5 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার। বৈজ্ঞ ঋণ ক্রয় খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রায় বজায় রাখার জন্য যে ঋণ পদ্ধতি ব্যবহার করে তাকে কি বলে? ঋণের বরাদ্দকরণ, জমার হার, প্রত্যক্ষ ব্যবস্থা নাকি ভোক্তা ঋণ? বলো তো, একদম ইজি। 4 নাম্বার দিয়ে আনসার করো, 4 নাম্বার। ওকে, সবাই বলছে 2 এর ক, সবার আনসার রাইট। 2 এর ক আনসার করো স্যার, 4 4 4, সরি 4 নাম্বার আনসার করো। নিলয় বোস সবার আগে উত্তর দিয়েছে 4 এর ঘ। এটা মাত্রই পড়াইছি না, একদম ইজি না, মাত্রই পড়াইছি না এখন। ওকে, অর্পিতা বলছে 4 এর গ, কোহিনুর কণা বলছে 4 এর ঘ, নুসরাত জাহান বলছে 4 এর এ। নুসরাত জাহান ভালো করে পড়ো। আপনি দত্ত বলছে ডি, সাইন সুলতানা ডি, অঙ্কিতা সাহা ডি, আবার নুসরাত জাহান ঠিক করে নিয়েছে ডি, ভেরি গুড। তাজুল ইসলাম ওরূপ বলছে ডি, আপনি দত্ত বলছে ডি। ইয়েস, বৈজ্ঞ ঋণ হচ্ছে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, এটা মাত্র পড়াইছি। সর্বপ্রথম কোন দেশে নিকাশঘর ব্যবস্থা প্রবর্তিত হয়? আমেরিকা, ইংল্যান্ড, চীন নাকি জার্মানি? দেখে এটা পারো কিনা। 5 নাম্বার দিয়ে আনসার করো, নাম্বার 5, 5 নাম্বার দিয়ে আনসার করো। সর্বপ্রথম কোন দেশে নিকাশঘর ব্যবস্থা চালু হয়? 5 নাম্বার দিয়ে আনসার করো স্যার, 5 নাম্বার, নাম্বার 5। অঙ্কিতা সাহা বলছে বি, তাজিকুল ইসলাম বলছে বি, অর্পিতা বলছে 5 এর গ, চীন। ওকে, বাকিরা বলো। নিলয় বোস বলছে বি, তন্নি বলছে বি, শাহিন সুলতানা বলছে বি, উম্মে সিমরন বলছে বি। বাকিরা বাকিরা কোন দেশে সর্বপ্রথম? বি বি বি। সর্বপ্রথম কোন দেশে চালু হয় স্যার? আনসার দেখা দিচ্ছি। সর্বপ্রথম নিকাশঘর চালু হয় হচ্ছে ইংল্যান্ডে, ভেরি গুড। সর্বপ্রথম নিকাশঘর চালু হচ্ছে ইংল্যান্ডে, সবার জন্য রাইট আনসার ইংল্যান্ড। ঠিক আছে, সবাই প্রাইজ পাবে আজকে, সবাই প্রাইজ পাবে, সবার জন্য গিফট। দেখি 7 নাম্বার কে পারে, 7 নাম্বার, 7 এবং 8, 7 এবং 8 আনসার করো। 7 নাম্বার, প্রথমে 7 নাম্বার আনসার করো। ক্লিয়ারিং হাউস বা নিকাশঘরের কাজ কোনটি? কেন্দ্রীয় ব্যাংকের দেনা পাওনা নিষ্পত্তি, বৈদেশিক দেনা পাওনা, আন্তঃব্যাংকিং দেনা পাওনা, সরকারের দেনা পাওনা। 7 নাম্বার আনসার করো, 7 নাম্বার। ফার্স্ট, कौन बनेगा ম্যান অফ দ্য ম্যাচ? আজকের ক্লাসের ম্যান অফ দ্য ম্যাচ কে স্যার?
ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘরের কাজ কোনটি? 7 নাম্বার দিয়ে আনসার করো। নুসরাত সাইমা বলেছে 7 এ, নিলয় বোস বলছে 7 গ। যারা এমসিকিউতে ভুল করতেছো তোমরা পরীক্ষা এগুলো আসলে আনসার ভালো করে দেখে নাও, আনসার ভালো করে মিলিয়ে নিবা, পরীক্ষায় যেন ভুল না হয়। এখানে ভুল হচ্ছে অ্যাকসেপ্টেড, পরীক্ষায় যেন ভুল না হয়। নুসরাত সাইমা সি, উম্মে সিমন সি, নিলয় বোস 7 গ, সাইবা হাসমির বলছে 7 ক, উম্মে সিমন বলছে 8 গ, ভাইয়া কিরণ বলছে ভাইয়া পিন নাম্বার। কিরণ মায়ের খাবা তুমি, পিন নাম্বার খুঁজলে আরেকবার আছে 100 টাকা, সেটা নিয়ে নিবা, মানে এত মানবিক কিরণ। সাদিয়া আক্তার স্বর্ণা বলছে 7 গ, নুসরাত জাহান বলছে সি, নীলাবেশ বলছে সি, ফাহমিদা ফারিয়া বলছে 7 সি, রাতুল বলছে 7 সি, সামিয়া বলছে এ, ফাহমিদা বলছে সি। অনেকে এখনো ভুল করতেছে, তাহলে এখানে ভুল করতেছো একটু শিখে নাও, যারা ভুল করতেছে শিখে নাও। তোহা বলছে সে গ, ইয়েস সবার আনসার রাইট, মোস্ট অফ দা একদম 99% রাইট, 1% ভুল আছে। আন্তঃব্যাংকিং দেনা পাওনা হচ্ছে নিকাশঘর, নিকাশঘর মানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা। উদ্দীপক যদি তুমি দেখো আন্তঃব্যাংকিং দেনা পাওনা, এটার আনসার নিকাশঘর, নিকাশঘর মানেই আন্তঃব্যাংকিং দেনা পাওনা, এটা হচ্ছে শর্টকাট। আন্তঃব্যাংকিং দেনা পাওনা মানে নিকাশঘর। গুড, ভেরি গুড, যারা ভুল করছো শিখে নাও। এবার 8 নাম্বার আনসার করো। 8 নাম্বার 8, সিআরআর এর পূর্ণরূপ কি? ক্যাশ রিকোয়ারমেন্ট রেশিও, ক্যাশ রিকোয়ারমেন্ট রিজার্ভ, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট নাকি ক্যাশ রিজার্ভ রেশন? ফার্স্ট দ্রুত জানাও। 8 নাম্বার আনসার করো স্যার। নুসরাত জাহান বলছে আমার হয়েছে, ভেরি গুড, হয়েছে স্যার, হয়েছে হয়েছে। ম্যান অফ দা ম্যাচ, উইনার অফ দা ক্লাস সবাই। কোহিনুর কোন 8 এর ঘ, ওকে। তন্নি বলছে 8 এর গ, নীলভূষ বলছে 8 এর গ, অর্পিতা বলছে 8 এর গ। বাকিরা বলো। সবাই বলছে 8 এর গ, 8 এর সি, 8 এর সি, 8 এর সি, 8 এর সি। তোমরা যেহেতু সবাই 8 এর সি বলতেছো, আমি কি তোমাদের দ্বিমত করতে পারি? না স্যার, রাইট আনসার হচ্ছে 8 এর সি, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। সিআরআর এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। পরীক্ষায় আসবে, এগুলো মিলাই নেবা, পরীক্ষা এখান থেকে আসবে মানে আসবে। এবার আসি স্যার আমরা সিকিউতে আসি। সিকিউ সৃজনশীল, সৃজনশীল, সৃজনশীল। ঋণদানের আশ্রয়স্থল কোনটি? ঋণদানের আশ্রয়স্থল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংকে সকল ব্যাংকের মুরব্বী বলা হয়? মুরব্বী, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়? সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এবার আসো 34 নাম্বার লাস্ট, এসএলআর এর পূর্ণরূপ কি? 34 নাম্বার দিয়ে আনসার করো। এই যে মুখে যতগুলো কথা বলতেছি দেখবে এগুলোর মধ্যে কয়েকটা এমসিকিউ চলে আসছে পরীক্ষায়। 34 নাম্বার দিয়ে আনসার করেন স্যার। 34 ভাইয়া প্রাইজ মানি দিবেন না? দিয়ে দিব। কিরণ অ্যাকাউন্টে 100 টাকা যেগুলো আছে এগুলো দিয়ে দিব, বুঝে গেছি, তুই ওগুলোর দিকে তাকায় আসোস। 100 টাকা পিন নাম্বার সহ দিয়ে দিচ্ছি বেটা, লিখ। 34 নাম্বার, এসএলআর এর পূর্ণরূপ কি? স্যারের থেকে 100 টাকা আছে সেগুলো রাখতে দিচ্ছস না। যিশু বড়ুয়া বলছে 36 এর এ, উম্মে সিমন বলছে এ, ওকে। বাকিরা শাহিন সুলতানা সি, তন্নি দে ঘ, নিলয় বোস ক, নুসরাত সাইমা বলছে এ, ওকে। তন্নি দে একটু মনোযোগ দাও। কিরণ বলছে এ, মা কিরণ রাইট আনসার দিয়ে দিলা। অর্পিতা বলছে গ, অঙ্কিতা সাহা বলছে অ, তন্নি দে বলছে ক। সবাই যেহেতু ক বলছে, এন্ড দ্য রাইট আনসার হচ্ছে ক। এসএলআর এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এগুলো একটু বানানগুলো দেখে নিবা পরীক্ষায়, এখানে আই মিসিং দিয়ে দিতে পারে, অন্য কিছু মিসিং দিয়ে দিতে পারে। ভেরি গুড। এবার কয়েকটা আমরা এমসিকিউ সলভ করি স্যার, দেখি পারি কিনা। এই অধ্যায় থেকে দেখি জমার হার নীতি, ব্যাংক হার নীতি এগুলো ধরতে পারি কিনা, দেখি স্যার এগুলো ধরতে পারি কি না, দেখি দেখি দেখি। সাত নাম্বার আনসার করো তো। 7 নাম্বার, 7 নাম্বার আনসার করো সবাই। 7 নাম্বার দেখো, এটা হচ্ছে সিআরআর, এটা হচ্ছে সিআরআর। উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি মুদ্রা বাজারে স্থিতিশীল রক্ষার জন্য কি পদ্ধতি ব্যবহার করেছে? তালিকাভুক্ত কিছু ব্যাংক সম্প্রতি জনগণকে অধিক ঋণ দেওয়ার ফলে দেশে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পেয়েছে। দেশের একমাত্র
এটা কি লিখছে, টাইপিং মিস্টেক। দেশে একমাত্র ব্যাংক সিআরআর ও এসএলআর এর মাধ্যমে মুদ্রা বাজারে স্থিতিশীলতা অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এছাড়া তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক দেনাপাওনা নিষ্পত্তিতে প্রকট সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার মোকাবিলার জন্য তারা ব্যাংকটির দ্বারস্থ হয়েছে। উদ্যোগে বর্ণিত ব্যাংকটি মুদ্রা বাজারে স্থিতিশীলতা কোন পদ্ধতি, সিআরআর এবং এসএলআর থাকলে কোন পদ্ধতি, আমি তোমাকে বলেছিলাম শর্টকাট টেকনিক। সিআরআর এবং এসএলআর থাকলে শর্টকাট টেকনিক বলো। স্যার 100 টাকায় হবে না। হ্যাঁ হ্যাঁ, সিআরআর এবং এসএলআর থাকলে শর্টকাটে কি বলেছিলাম, এটা কোন পদ্ধতি? সিআরআর এবং এসএলআর থাকলে কোন পদ্ধতি বলো বলো স্যার, সিআরআর এবং এসএলআর থাকলে কোন পদ্ধতি? নিলয় বোস, উম্মে সিমন, ওরা বলছে জমার হার নীতি। বাকিরা আনসার করো। আমি কিছু দেখবো না, উদ্দীপকে সিআরআর এবং এসএলআর কে পাইছি মানে সেটা কোন পদ্ধতি বলো। ব্যাংক জমার হার নিতে বলছে নুসরাত সাইমা, তন্নি দে বলছে, সুমাইয়া ইসলাম বলছে, নিলয় বোস বলছে, কোহিনুর কণা বলছে নগদ জমার হার। ইয়েস স্যার, সিআরআর এবং এসএলআর আছে মানে জমার হার পদ্ধতি। ভেরি গুড, তোমরা তো পেরে গিয়েছো। ওয়াও, আই এম ইমপ্রেসড। তোমরা পারো, তোমাদের প্রস্তুতি অনেক ভালো, প্রিপারেশন অনেক 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 ভালো। জাস্ট আমার সাথে একটু রিভিশন করতেছো, দ্যাটস ইট। জাস্ট আমার সাথে একটু রিভিশন করতেছো। 10 নাম্বার আসি, 10 নাম্বারটা আনসার করো, এটা লাস্ট। উদ্দীপকের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ব্যাংকের আর্থিক সমস্যা দূরীকরণে প্রথমে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে? প্রথমে তাহলে প্রথমত কি করে দেখো, ব্যাংক সুদ হার হ্রাস করে, এমনকি উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের জমার হারও কমিয়ে দেয়। উক্ত প্রতিষ্ঠানটি দেশের সকল অংশের মধ্যে সুষম উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন অঞ্চল করে। তোহা ব্যাংক লিমিটেড তার কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করা হচ্ছিল। কোভিড-19 কারণে ব্যাংকটি অর্থ সংকটে পড়েছে। উক্ত ব্যাংকটি ঋণ প্রদানকারী একটি বৃহৎ, আচ্ছা ঠিক আছে। প্রথমত ব্যাংক সুদ হার হ্রাস করে, এই যে এটা দেখে কি পাইছে বলো, ব্যাংক সুদ হার হ্রাস করে, এটা দেখে কোন নীতির কথা মনে পড়ছে? ব্যাংক সুদ হার হ্রাস করে, এটা দেখে কোন নীতির কথা মনে পড়ছে বলো স্যার, বলো বলো। ব্যাংক সুদ হার হ্রাস করে, এটা দেখে কোন নীতির কথা মনে পড়েছে স্যার? একটু দ্রুত বলো স্যার, দ্রুত। গ নাম্বার, প্রথম লাইন দেখে বুঝে গেছি। সুদের হার হ্রাস বৃদ্ধি করছে, সুদের হার হ্রাস বৃদ্ধি করছে। নুসরাত জাহান, ভালো করে একটু আনসার করো প্লিজ। কোহিনুর কণা, ব্যাংক হার নীতি, ওকে। সুদের হার হ্রাস করছে, তার মানে সুদের হার হ্রাস বৃদ্ধি করার কারণে ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে আমরা বলি ব্যাংক হার নীতি। ইয়েস, রাইট আনসার হচ্ছে ব্যাংক হার নীতি। তাহলে স্যার এই অধ্যায়ে পারবা, আমি যা বুঝে গেছি বেসিক পড়িয়ে দিলাম, কয়েকটা সলভ করে দিলাম, আমাদের ক্লাসটা শেষ হবে। ইতিমধ্যে কালকে এবং আজকের ক্লাসের মধ্যে কয়টা অধ্যায় শেষ করেছি? 4টা। অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 9। বাকি রইলো কয়টা স্যার? বাকি রইলো আরো 3টা অধ্যায়। কালকে ওই 3টা অধ্যায় ক্লিয়ার করে দেব, কালকে ক্লাস হবে, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। 4টা অধ্যায় শেষ, এখন এই 4টা অধ্যায় রিভিশন দাও, পারলে আর কয়েকটা অধ্যায় পড়ে ফেলো, দেখবার কোনো সমস্যা নেই। একটা চেকের অধ্যায় আছে, দাক্কাটা চেক, বাহক চেক, হুকুম চেক, এটাও পড়ে ফেলতে পারবে, একদম ইজি। আর বিমার পার্টটা কালকে পড়াবো, বিমার 2টা পার্ট আছে, 10ম অধ্যায় এবং 11 অধ্যায়। ইয়েস স্যার, সবাই আনসার দিচ্ছে ব্যাংক হার নীতি, রাইট আনসার, সবার আনসার সঠিক। খুবই ভালো লাগছে আজকে তোমাদের সাথে, এই যে তোমরা রেসপন্স করতেছো, ক্লাসের আনসার সঠিক উত্তর দিচ্ছ, এটা হচ্ছে আমার প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকের ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার ব্যাংক অ্যাকাউন্টের পিন নাম্বার ছাড়া কারো কোনো প্রশ্ন থাকলে বলো, বলো স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। সকালে নিয়েন স্যার, ট্রাই করবো স্যার সকালে নেওয়ার জন্য। ওকে স্যার, পিডিএফ পেজে দিয়ে দিব, পিডিএফ পেজ আপলোড করে দিব। এই ক্লাস শেষের 5 মিনিটের মধ্যে পিডিএফ পেজ আপলোড হবে। ওকে, ক্লাস শেষের 5 মিনিটের মধ্যে পিডিএফ পেজ আপলোড হবে, একটু পেজটা চেক করিও। ঠিক আছে স্যার। ওকে, তোমরা অনেক ভালো, তোমরা পিন নাম্বার চাচ্ছ না, তোমরা পিডিএফ চাচ্ছ। ইয়েস, পিডিএফ দিয়ে দিব, পুরো পিডিএফটা তোমাদের জন্য এটা দিয়ে দিব ক্লাসের 5 মিনিট পর। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে কালকে। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সবাইকে আজকে ক্লাসে থাকার জন্য, সবাইকে পড়াটা বোঝাতে পারছি, ধন্যবাদ সবাইকে। স্যার কালকে কয়টায় ক্লাস হবে সেটা পেজে জানিয়ে দিব, কালকে কয়টায় ক্লাস হবে আমাকে স্কেডিউল দেখতে হবে, কালকে কয়টায় ফ্রি আছি তখন নিতে হবে, ট্রাই করবো সকালে নেওয়ার জন্য। ওকে স্যার, টাটা, বাই বাই। হোয়াটসঅ্যাপে দিব, পেজে একদম পড়ালেখার ফেসবুক পেজে দেখবো, এখানে একটা পোস্ট দিব যে ফাইন্যান্স সেকেন্ড পেপার সাজেশন, কমেন্ট চেক করবে, কমেন্টে পিডিএফ পেয়ে যাবা। ওকে, পিন দিয়ে কি হবে, টাকা তো না। এইভাবে স্যারকে রোস্ট করতেছ, কোহিনুর কণা, কষ্ট পেলাম স্যার, কষ্ট পেলাম। ঠিক আছে, দেখা হবে কালকে। কিরণ, মায়ের খাবা তুমি পিন নাম্বার বুঝলে।
টাটা বাই বাই, সবাই পড়ালেখা করে নাও, অনলাইন থেকে বের হয়ে যাও, সবাই পড়ালেখা করে নাও।